within an inverted comma or within quotation marks, this speech is called direct speech. এটাকেই বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তাহলে কি বললাম, যখন স্পিকারের বা বক্তার হুবহু মুখের কথাগুলোকে, শব্দগুলোকে কোটেশন মার্কের মধ্যে রেখে রিপ্রেজেন্ট করা হয়, উপস্থাপন করা হয়, সেটাকে কি বলা হচ্ছে? ডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? অর ডাইরেক্ট ন্যারেশন। স্পিচ অর ন্যারেশন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি তাহলে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, তাহলে ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ন্যারেশন লিখেছি। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন কি? যখন বক্তার কথাটাকে আমরা তৃতীয় জন কেউ, ওকে, তৃতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো ব্যক্তি কি করলো, নিজের মতো করে, কি করলো, নিজের মতো করে যখন উপস্থাপন করে, সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। রবি এই কথাটা বলেছে, কাকে বলেছে? রবি তোমাকে গতকাল এই কথাটা বলেছিল। কি বলেছিল? না আমি অসুস্থ ছিলাম, জানিস, এই জন্য ক্লাসে যাচ্ছিলাম না কয়েকদিন। তাহলে তুমি সেই কথাটা আজকে এসে আমাদের কাছে বলবে, তাহলে তুমি কিভাবে বলবে বলো? সেইটা যে বলার পদ্ধতিটা, প্রসিজারটা যেটা, সেটাকেই বলা হচ্ছে কি ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে রবি তোমাকে কাল বলেছে গতকাল, তুমি আজকে আমাকে এসে ক্লাসে বলছো, আমি তোমাকে যে রবি আসেনি কেন, আসছে না কেন কয়েকদিন ধরে, তুমি এসে বলছো, কি বলছো, যেই কথাটা বলবে তাহলে এই এই বক্তব্যটা অনুসারে বলবে, এই অনুযায়ী বলবে, অ্যাকর্ডিং দিস ডাইরেক্ট ন্যারেশন, এই ডাইরেক্ট ন্যারেশনটা অনুযায়ী তুমি বলবে আমার কাছে। যখন এটাকে তোমার মতো করে তুমি উপস্থাপন করবে এর জিতটা নিয়ে, সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, যাকে বলা হচ্ছে পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ মানে কি? সরাসরি ওর নিজের মুখ থেকে বেরিয়ে, আর পরোক্ষ মানে কি? অপরকে বলছে, অপরের কাছ থেকে শুনে সে তার মতো করে বলছে। তাহলে কি বলছে না, ও এসে বলছে, কি বলেছে না, রবি আমাকে বলেছিল যে সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল, রবি আমাকে বলেছিল যে সে অসুস্থ ছিল, আর আমি আসছে না। তুমি কি বলবে? যে রবি আমাকে বলছিল যে সে অসুস্থ ছিল তাই আসছিল না ক্লাসে। বোঝা গেছে? এই যে কথাটা, এটাই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ক্লিয়ার? কিরকম? তাহলে দেখো, রবি সেড দ্যাট, রবি সেড দ্যাট, এখানে দ্যাট দিতে হবে, এটা অ্যাজ পার দা সেন্টেন্স চেঞ্জ হবে, হ্যাঁ, সেটা কোনো ম্যাটার করে না। এক্ষেত্রে যেটা হচ্ছে আমি সেটাই করেছি, রবি সেড দ্যাট, তাহলে আই কি হয়ে যাচ্ছে? বি। এইখানে আসছে হ্যাড বি, কেন আসছে? সেটাই রুল, সেটাই আমাদেরকে তাহলে শিখতে হবে। আমি কি করলাম, ওয়ার্ড ছিল সেটাকে কি করে দিলাম, হ্যাড বিন করে দিলাম। কি করে দিয়েছি? হ্যাড বিন করলাম। তাহলে কেন করলাম? সেটা গ্রামারের রুলস অনুযায়ী আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে। তাহলে হি হ্যাড বিন শিক, হি হ্যাড বিন শিক। তাহলে এটা হচ্ছে আমাদের কি ন্যারেশন? ইনডাইরেক্ট ন্যারেশন। বোঝাতে পারলাম কি? এবারে বলে দিই আমি, তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কনফিউজ হওয়ার কিছু নেই, ফ্রাস্ট্রেটেড হওয়ার এখানে কিছু নেই। এখানে আমি কিন্তু তোমাদের কিছু শেখাই না। আমি এখন কি শেখাচ্ছি? আমি শেখাচ্ছি যে ডাইরেক্ট ন্যারেশন কোনটা আর ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা, সেটা আই এম জাস্ট ইন্ট্রোডিউসিং অল অফ ইট। তোমাদেরকে কি করছি? পরিচিতি করাচ্ছি, তাই না? আর কিছু নয়, আমি রুলস এখন শেখাই। ওকে, তাহলে এটা কোনটা ডাইরেক্ট ন্যারেশন আর কোনটা ইনডাইরেক্ট ন্যারেশন, আই হোপ ক্লিয়ার, তাই না? পরিষ্কার তো নাকি? তাহলে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা বোঝা গেল তো? এইবারে যেগুলো আমাদেরকে শিখতে হবে, এর সঙ্গে প্রাসঙ্গিক কিছু কথা আমাদেরকে শিখতে হবে, জেনে রাখতে হবে। সেইগুলো না জানলে অসুবিধায় পড়বো, যখন আমরা টার্মগুলোকে বারবার ওভার এন্ড এগেন ইউজ করতে থাকবো, অ্যাপ্লাই করতে থাকবো, তখন সমস্যায় পড়বো। যেমন এটাকে তাহলে কি ডাইরেক্ট ন্যারেশন, এটা ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে গেল। নেক্সট যেটা আমি বলি, আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যেমন কি দেখো, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে গেল। এটা আমি যদি এক করি, এবার দুয়ে এসে আমি যেটা দেখাচ্ছি, একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখো। ধরো বললাম ওভি সেড টু মি, রবি সেড টু মি, আই was reading newspaper, ওকে। এবার যেগুলো আমাদের শিখতে হবে, দেখে নাও, এই যে অভি, যে বক্তা, স্পিকার, যে কথা বলছে,
আচ্ছা, দেখো এখানে যে রয়েছে অভি সেড টু মি, এই যে সেড টু রবি, এই যে হচ্ছে অভিকে, তাহলে এই যে পুরো কথাটা রয়েছে এখানে, তাই না? আমরা দেখতে পাচ্ছি একটা জায়গাতে ইনভার্টেড কমা রয়েছে, এক জায়গায় কমা দেওয়া রয়েছে, তারপরে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। তাহলে যেটুকু অংশ, এই যে কমার আগে পর্যন্ত যে অংশটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি, পুরোটাকে যখন বলা হচ্ছে, এই যে ভার্ব যেটা রয়েছে না, এই যে সেট, হ্যাঁ সেটটা রয়েছে, এই সেটটাকে বলা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। এগুলো ব্যবহার হবে বারবার, তাই মনে রাখা প্রয়োজন। এটাই কি বলা হচ্ছে তাহলে? রিপোর্টিং ভার্ব বলা হয়। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর তাহলে এই পুরো যে এটাও একটা স্পিচ, তো রবি সেড টু মি, এই যে কথাটা, এটাকে পুরোটাকে বলা হচ্ছে একসঙ্গে কি বলা হচ্ছে? রিপোর্টিং স্পিচও আমরা বলতে পারি। ঠিক আছে, রিপোর্টিং স্পিচ। এটা খুব একটা কেউ ব্যবহার করে না, আমি তবু বলে দিলাম তোমাদেরকে। এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। কি বলা হয়? রিপোর্টিং স্পিচ। ওকে। আর এরপরে যেটা ইনভার্টেড অর্থাৎ স্পিকারের দ্য এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার which is kept within inverted comma, বক্তার অবিকল মুখের ভাষাটাকে, যেটাকে আমরা ইনভার্টেড কমার ভেতরে রেখে দিয়েছি, দিয়ে রিপ্রেজেন্ট করেছি, সেটাকে বলা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। কি বলা আছে? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ, এটাকে রিপোর্টিং স্পিচ বলা হয়। যে স্পিচ রিপোর্টেড স্পিচকে ইন্ট্রোডিউস করে তাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর যেটা রিপোর্টেড হয়ে যায়, মানে ইনভার্টেড কমার ভিতরে আসে, সেটাকে রিপোর্টেড স্পিচও বলা যায়। ওকে, তাহলে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। যদিও রিপোর্টিং স্পিচ ব্যবহার করে না কেউ একটা, রিপোর্টিং ভার্বটা নিয়ে বারবার বারবার বলা হয়। ওকে, রিপোর্টিং ভার্ব। তাহলে এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? এই পর্যন্ত পরিচিত হলো। এবারে আমরা নাও লেটস কাম টু দা রুল চেঞ্জ অফ দা টেন্সেস, কিভাবে গ্রামার চেঞ্জ হয় সেটা শিখব। এ পর্যন্ত কপি করে নাও, আমি নেক্সট বলো, কোথায় বলো তো? ও ইনডাইরেক্ট, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। ক্লিয়ার? ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে কি? ক্লিয়ার? এবারে যেটা আমি কথা বলি একটু তোমাদের সঙ্গে, আমি ধরে নিলাম যেহেতু তোমরা আজকে আমাদের ফার্স্ট ক্লাস আমার অ্যাটেন্ড করছো, আমি ধরে নিলাম সাপোজ তোমরা নান অফ ইউ, তোমাদের মধ্যে কেউ কখনো 10 সেকেন্ড, কি বললাম, 10 সেকেন্ড উইদাউট 10, without knowing 10 or tenses, it is impossible to change from direct to indirect narration and vice versa. তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন থেকে ডাইরেক্ট নারেশন, এই যে পরিবর্তনটা, গ্রামারটা, এটা কিন্তু উইদাউট নোয়িং টেন্সেস, উইদাউট এনি নলেজ অ্যাবাউট টেন্সেস, টেন্সেস সম্পর্কে কোনো জ্ঞান ছাড়া সত্যি করা যায় না। ঠিক আছে, আমি তবু ধরে নিলাম যে তোমরা জানো না, যেহেতু আমার ক্লাস আগে তোমরা প্রিভিয়াসলি কোনো ক্লাস অ্যাটেন্ড করোনি, তবুও আমি তোমাদেরকে কিভাবে শেখাবো সেটা আমার রেসপন্সিবিলিটি। আমি ধরে নিলাম যেহেতু ক্লাস করেন তোমরা জানোই না। ঠিক আছে, আমি যেভাবে বলবো তোমরা সেইভাবে ফলো করলে 100% গ্রামার করতে পারবে, মানে ন্যারেশন চেঞ্জ করতে পারবে, মানে টেন্সের নলেজ না থাকলেও তুমি এগুলো করতে পারবে। বুঝা গেছে? তাহলে দেখা যাক কিভাবে করা হয়। হয়েছে? আপনার হয়েছে? আচ্ছা, দেখো এবারে আমরা যেটা করছি, চেঞ্জ অফ টেন্সেস। হেডিং দিচ্ছি কি? হেডিং করছি আমরা চেঞ্জ অফ টেন্সেস। চেঞ্জ অফ টেন্সেস, চেঞ্জ অফ টেন্সেস।
চেঞ্জ অফ টেন্সেস, টেন্সের পরিবর্তন হয়েছে। এবার হয়েছে চেঞ্জ অফ টেন্সের যেটা দেখো আমরা নিয়ম শিখছি কিভাবে, কিভাবে শিখছি। এই যে ইনভার্টেড কমা না, এটা আমরা ডাইরেক্ট ন্যারেশন, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, ডাইরেক্ট ন্যারেশন এর ইনডাইরেক্ট ন্যারেশনে, যদি ডাইরেক্ট ন্যারেশনে আমরা দেখতে পাই কি আছে না, V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। কি করা হয়েছে? ফার্স্ট ফর্ম অফ ভার্ব। ভার্বের ফার্স্ট ফর্ম যদি ব্যবহার করা হয়, ওকে, ভার্বের ফার্স্ট ফর্ম একদম বেসিক ফর্মটা যদি ব্যবহার করা হয়, তাহলে আমরা কি করব? কমপ্লিট হয়েছে তো আপনার? ভার্বের ফার্স্ট ফর্ম যদি ব্যবহার করা হয়, তাহলে এখানে এসে ভার্বের সেকেন্ড ফর্ম আর পাস্ট ফর্ম হয়ে যাবে। কি হয়ে যাবে? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম আর ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। ওকে, যেমন এক্সাম্পল দেখো, যেমন আমি যদি বলি ইট, এটা কি ভার্বের বেস ফর্ম বা এক নম্বর ফর্ম। তাহলে এপারে ন্যারেশনে চেঞ্জ হলে কি হয়ে যাবে? এট বলা হয়। কি বলা হবে? এট। এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম। বোঝা গেল? তাহলে ইনভার্টেড কমার ভিতরে আমি যদি আই ইট রাইট, তাহলে হয়ে যাবে কি আই এট রাইট। বোঝাতে পারলাম কি এইটুকু? নেক্সট দেখো নাম্বার 2, আমরা যদি এই ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা, এগুলো তো ইনভার্টেড কমার ভিতরে থাকবে। ইনভার্টেড কমার ভিতরে যদি আমরা কি দেখতে পাই, এম, ইজ, আর, এই তিনটে যদি দেখতে পাই, সঙ্গে সঙ্গে এপারে এসে কি হয়ে যাবে? এবারে এসে আমাদের হয়ে যাবে ওয়াজ অর ওয়্যার। সাবজেক্ট অনুযায়ী যেমন হবে সেই অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার। ক্লিয়ার? নাম্বার 3 তে দেখো, অত্যন্ত সহজ উপায়ে মনে রাখা যায়, এগুলো তো কোনো ব্যাপারই নয়। মানে 1 নম্বর থাকলে 2 নম্বর, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার। নেক্সট যদি স্যার আমরা ওয়াজ আর ওয়্যার দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? ডাইরেক্ট ন্যারেশনে এসে ওয়াজ ওয়্যার দেখতে পাচ্ছি। তাহলে কি করব? আমরা এখানে এসে হ্যাড তার সঙ্গে বিন করব। এখানে আমরা করেছিলাম আই ওয়াজ সিক, কি করে দিয়েছিলাম? হ্যাড বিন করে দিয়েছি, করেছিলাম। আর সেন্টেন্সে দেখুন আই ওয়াজ সিক ছিল, তাকে চেঞ্জ করে করে আই হ্যাড বিন। ঠিক আছে? স্যার বুঝে 2 নম্বরটা আমি বুঝতে পারছি না। আমি যা ছোট হয়েছে। আমি যাতে এম ইজ আর, যদি এম ইজ আর থাকে ওয়াজ ওয়্যার হবে, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হবে। ওকে, নেক্সট দেখো, যদি দেখতে পাই হ্যাভ, হ্যাভ, কি দেখতে পেলাম? হ্যাজ হ্যাভ। হ্যাজ হ্যাভ এবারে এটা কি হয়ে যাবে? হ্যাড। ওকে, এই পর্যন্ত হয়েছে? কপি হলে বলো। নেক্সট, তাহলে কি এগুলো সিম্পল একদম মনে রাখা। 1 নম্বর থাকলে 2 নম্বর, এম ইজ আর থাকলে ওয়াজ হ্যাভ, হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড, ওয়াজ হ্যাভ থাকলে হ্যাড বিন। ওকে, নেক্সট আমরা যদি দেখতে পাই যে কি রয়েছে না 5 এ, রুল নাম্বার 5 এ করছি। যদি আমরা দেখি যে ওখানে ডু মেন ভার্ব, ডু অর ডাজ কি রয়েছে? ডু অর ডাজ রয়েছে। তাহলে কি হয়ে যাবে?
সিম্পল কথা, আমরা একই ওই নিয়ম বলেছি, তোমাদের সুবিধার্থে আমি আরো বেশি তাকে অ্যানালিসিস করে দিচ্ছি, আরো ভেঙে দিচ্ছি। কি করছি, দুটা মানে আমার 1 নম্বর থাকলে 2 নম্বর বলেছি, তার মানে দুটা আছে 1 নম্বরের ফর্ম, ওই জন্য 2 নম্বরে গেলে কি হয়, ডিড হয়ে যায়। সেটাকে আমি আরো যেহেতু না তোমাদের সমস্যা হয়, তোমরা কোন রকমের সমস্যায় না পড়ো, তার জন্য আমি আরো এটাকে অ্যানালিসিস করে দিলাম গভীরে গিয়ে। তাহলে ডু ডাস থাকলে কি করে দেবো, ডিড। যদি ডিড দেখতে পাই, স্যার আমি কি দেখতে পাচ্ছি না, ডিড রয়েছে ওখানে, কি দেখতে পাচ্ছি, ডিড রয়েছে। ডিড থাকলে আমাদেরকে মনে রাখতে হবে, যদি শুধুমাত্র ডিড দেখতে পাই, অবশ্যই হ্যাড আসবে প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম আসবে। কি আসবে, হ্যাড আসবে প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। ক্লিয়ার? এবারে বলে দিই আমি যে কটা রুলস বলেছি, তাহলে এই রুলস গুলো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যে তুমি আবার আমি ওটা লিখছি না, ধরো তুমি দেখতে পেলে যে ওখানে কোথাও এখানে হ্যাড দেওয়া আছে, তার মানে ভাববে যে সেটা চেঞ্জ হবে না। আমার এই ডাইরেক্টের ঘরে কি হ্যাড রয়েছে, নেই, মানে তুমি ভাববে যে তার মানে এটা পরিবর্তন হয় না, অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই বসে যায়। বোঝা গেল কথাটা সিম্পল, আমি ওটা লিখলাম। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক রুল, ফান্ডামেন্টাল, যে ফান্ডামেন্টাল যে ফাউন্ডেশনটা যে দরকার আমাদের ন্যারেশনের জন্য, এটাই হচ্ছে মেইন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট দিস ফাউন্ডেশন ইটস নট পসিবল, উই ক্যানট চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন এন্ড ভাইস ভার্সা। ওকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশনে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এটা হচ্ছে মূল ফাউন্ডেশন, মেইন ফাউন্ডেশন, যেটা আমাদের দরকার। এর উপর নির্ভর করে আমরা কি করব, আমরা আমাদের ন্যারেশনের যে বিল্ডিং, যে ভবন, সেটা আমরা শক্তপোক্ত করে বানাতে পারবো, আদারওয়াইজ সম্ভব না। এটা হচ্ছে মেইন। ওকে, তাহলে দেখো আমরা যাচ্ছি, এই পর্যন্ত হয়েছে না, আর কোনো নেই চেঞ্জ আপাতত এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে চেক করা যাক। হ্যাঁ, আমি এখন যেটা করছি, আরো কিছু জিনিস আছে, এটা মেইন জিনিস যখন হয়ে গেছে আমরা এবার পরিবর্তনে চলে যাচ্ছি। যারা আমরা এটা এখন করছি, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি করছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল ফান্ডা কি জানো? অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল ক্যারেক্টারিস্টিক ফিচার কি? সেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো থাকবে, এছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্স হয় না। ক্লিয়ার? যেমন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে 1 নম্বর একটা এক্সাম্পল দিচ্ছি। রবি said to his brother, comma, Ravi said to his brother, I was playing with my friends. এবারে বলে দিই অ্যাসার্টিভ সেন্টেন্সে, এগুলো পরপর আমি বলে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাকে এই রিপোর্টিং যে স্পিচটা রয়েছে, রিপোর্টিং স্পিচের সঙ্গে রিপোর্টেড স্পিচকে কানেক্ট করার জন্য আমরা দ্যাট কনজাংশন ব্যবহার করব সব জায়গায়। কোথায়? যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন এটা অ্যাসার্টিভ, কি করে বুঝলাম না, এখানে সাবজেক্ট আছে, ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট এটসেট্রা এটসেট্রা বা অবজেক্ট রয়েছে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কানেক্ট করার জন্য, রিপোর্টিং স্পিচের সঙ্গে রিপোর্টেড স্পিচের যুক্ত করার জন্য আমরা কি ব্যবহার করব সবসময়? অলওয়েজ কনজাংশন দ্যাট। আমি এগুলো আবার নোট করে দিচ্ছি। তাহলে এটা চেঞ্জ করলে কি হবে বলো, কে বলতে পারে? এই সেট টু যখন থাকবে, সেট টু থাকলে আমাদেরকে আরেকটা কথা বলে দিই, যখন সেট টু থাকবে টোল্ড হয়ে যায়। ঠিক আছে, এগুলো আমি আবার নোট করিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এটা পরিবর্তন, যদি কেউ সেট টু রাখে, আমি একটা কথা বলি, যদি সেট টু রাখে আমাদের কম্পিটিটিভ এক্সামে, যেটা আমাদের পরীক্ষাগুলোতে, ওখানে কিন্তু অনেক সময় যে অপশন থাকে, অপশনে কিন্তু সেট টু কে টোল্ডও করে। কিন্তু বেসিক রুলসটা কি এইটা, এই জায়গাটা হচ্ছে বেসিক রুল, মানে মেইন আর কি, এই দিকটা বেশি খেয়াল রাখতে হয়। যদি সেট টু দিয়েও অনেক সময় থাকে, যাই হোক আমরা যেটা জেনারেল রুল সেটা আমরা ফলো করবো। তাহলে কি হবে, এই সেট টু কে কি করে দেবো? টোল্ড করবো। তাহলে হয়ে যাবে কি, রবি টোল্ড। ওকে,
কাকে বলেছে, অবজেক্ট যেটা আছে সেটা লিখে দেবো। তাহলে said রবি told his brother, কাকে বলেছে, told his brother, কনজাংশন কি ব্যবহার করব, রবি told his brother that। ওকে, নেক্সট যেটা এই আইটা আছে, এইটা হ্যাঁ এই কি বলছো, হ্যাঁ সাবজেক্ট। এবার এই আইটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কি চেঞ্জ করব, কিভাবে করব, সেটা আবার নিয়ম আছে, সেটা বলে দিচ্ছি। সাপোজ আমাকে দেখতে হবে যে এই আইটা বলতে কে, আমরা এমনি জেনারেল সেন্সে বুঝতে পারি, যেমন আই বলতে কি আমি, আমি বলতে কে, কাকে বোঝাচ্ছে, কে, রবি না, রবি পার্সন হিসেবে কোন পার্সন, থার্ড পার্সন, রবি থার্ড পার্সন, একজনের নাম থার্ড পার্সন বলে, তাহলে রবি থার্ড পার্সন একজন, তাহলে একজনের এই যে থার্ড পার্সন আবার ছেলে মেল, এই মেল হওয়ার জন্য, মেইন হওয়ার জন্য, থার্ড পার্সন হওয়ার জন্য এই থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন কি আমাকে দিতে হবে। তাহলে রবি থেকে রবির বদলে আমরা কি ব্যবহার করি, প্রোনাউন হি ব্যবহার করি না সি ব্যবহার করি, হি, এই কারণের জন্য এটা হি হয়ে যাবে। কিচ্ছু ব্যাপার নয়, এটা অনেক কনফিউজিং মনে হচ্ছে, আমাকে একটু দেখাতে দাও, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে রবি টোল্ড হিজ ব্রাদার দ্যাট হি, আর আমরা কি বলেছি, ওয়াজ থাকলে কি করতে বলেছি, আগে শুধু ওয়াজ ছিল হ্যাড বিন করেছিলাম, আবার এখানে ওয়াজ প্লেইং আছে, আমরা ওই প্লেইং এর কথাটা ভাববো না, শুধু ওয়াজ এর কথাটা ভাববো। তাহলে ওয়াজ এর জন্য কি হবে, হ্যাড বিন। নেক্সট আমার যা রয়েছে তাই কপি করে দেবো, প্লেইং, ওটা আর দেখবো না। রবি হ্যাড বিন প্লেইং উইথ মাই আছে, এখানে মাই বলতে কার, রবি, তুমি যখন বলবে কি বলবে, কার, রবি নিজে বলছিল বলে কি আমার, আর আমরা যখন বলবো কি বলবো, সে তার বন্ধুর সঙ্গে খেলছিল, ঠিক আছে, এগুলোর নিয়ম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। উইথ তাহলে কি হবে, হিজ ফ্রেন্ডস। তাহলে দেখো কতগুলো জিনিস আমাদেরকে এখানে হাইলাইট করতে হবে, সেটা দেখাচ্ছি। দেখো, এক হচ্ছে আমরা টোল্ড কথাটা এনেছি, তাই না, 2 নম্বর হচ্ছে আমরা দ্যাট কনজাংশনের ব্যবহার করেছি, 3 নম্বর হচ্ছে আমরা প্রোনাউনের চেঞ্জ করেছি, তাই না, এখানে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ চেঞ্জ করেছি, তাই না, এবং তার সঙ্গে আমরা এই ওয়াজ ওয়্যার ছিল তাকে আমরা হ্যান্ডেল করেছি। তাহলে দেখো এতগুলো গোল্লা করেছি, এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট, যেগুলোকে আমাদেরকে কনসেন্ট্রেশন দিতে হবে, ঠিক আছে। মনে হচ্ছে যে খুব কঠিন কিছু জিনিস, কিছু নয়। এবার দেখে নাও, এইটুকু বোঝা গেছে। তাহলে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করার জন্য তাহলে আমাদের কি, এটাকে কি বলেছিলাম, এটা কি ভার্ব, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি কি থাকে, রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, সেড অর্থাৎ টু দিয়ে যাকে বলছে, যার সঙ্গে কথা বলছে, সেটাকে অবজেক্ট বলা আছে। এইরকম যদি অবজেক্ট থাকে অর্থাৎ সেড টু থাকলে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে, কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। এটা কপি করা হয়েছে কি সেন্টেন্সটা, কপি করে নাও, আমি রুলসটা আবার নোট ডাউন করে দিচ্ছি। সেন্টেন্সটা জাস্ট কপি করে নাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনন্য আছে তোমাদের, হয়েছে, কপি হয়েছে। ওকে, অনলাইনে যারা আছে কপি হয়েছে সবার কমপ্লিট। হ্যাঁ স্যার।
আচ্ছা ঠিক আছে, দেখো নেক্সট রুলস গুলো দেখো, একটু কপি করো, একটু সময় লাগবে, তারপরে আমরা ফাস্ট করছি, অসুবিধা নেই। দেখো দেখো রিপোর্টিং ভার্ব, তাহলে কি আমরা এক নম্বর কি দেখলাম? রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং রিপোর্টিং ভার্ব কি হয় বললাম? রিপোর্টিং ভার্ব সেড, রিপোর্টিং ভার্ব কি হয়? সেড ব্যবহার করা হয়। কিন্তু যদি কি দেখতে পাই, ইফ said to, if said to is used, যদি said to কে ব্যবহার করা হয় তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? told। তাই কি রিপোর্টিং ভার্ব জেনারেলি said হয়, কিন্তু if said to is used, যদি said to ব্যবহার করা হয় তাহলে told হয়ে যাবে। ক্লিয়ার? এইটুকু মাথায় রাখতে হবে, আর কিছু নয়। নাম্বার টু, নাম্বার টু তে কি? নাম্বার টু তে দেখো, যদি ইফ রিপোর্টিং ভার্ব, এটা নতুন রুলস অ্যাড হয়ে যাচ্ছে, রিপোর্টিং ভার্ব, ইফ রিপোর্টিং ভার্ব আর ইন প্রেজেন্ট and are in present and future tense, future tenses, if reporting verbs are in present and future tenses, present tense এবং future tense যদি রিপোর্টিং ভার্ব কোনটা জানি তো আমরা, যেটা সেট বলছিলাম, এটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে কি হবে? the tense sense of reported speeches do not change, do not change। ওকে, ভালো করে দেখে নাও, তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট, কি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে যদি থাকে, টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ডু নট চেঞ্জ। বোঝাতে পারলাম? যদি রিপোর্টিং ভার্বটা আমরা যেটাকে সেট বলছিলাম, এই সেটটা না থাকে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে কি আছে গো? আমরা জানি প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ রয়েছে। যদি ইনডিফিনাইট মানে এক নম্বর ফর্ম থাকে, যদি অ্যাম ইজ আর দিয়ে আইএনজি থাকে, হ্যাজ হ্যাভ দিয়ে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, আর কি থাকে? হ্যাজ হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ দিয়ে যদি এরকম কোনো রিপোর্টিং ভার্ব হয় তাহলে পরে যে টেন্সের চেঞ্জটা করছিলাম সেটা কিন্তু আর পরিবর্তন করব না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? রুল নাম্বার 2, তাড়াতাড়ি না। দেখতে পাচ্ছ তো? অনলাইনে যারা আছে সবাই দেখতে পাচ্ছ? অনন্যা তো এই ক্লাস করেছিলে আগে, জানা আছে মনে হচ্ছে, খাতায় দেখতে পারো যদি থাকে। স্যার 2 নম্বরটা একবার বলবেন? হ্যাঁ, আমরা বলছি রিপোর্টিং ইফ রিপোর্টিং ভার্বস আর ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্সেস। রিপোর্টিং ভার্ব কোনটা বলছিলাম? যেমন রবি সেড টু মি টু হিজ ব্রাদার, তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? সেড, তাই না? এই সেডটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। সে থেকে সেড, এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে না থেকে প্রেজেন্ট টেন্সে থাকে, যদি বলে রবি সেড, রবি ইজ সেইং, রবি হ্যাজ সেড, রবি হ্যাজ বিন সেইং, এই ধরনের প্রেজেন্ট টেন্সে থাকে, অথবা ফিউচার টেন্সে রবি উইল সে, রবি উইল বি সেইং, রবি উইল হ্যাভ সেড, রবি উইল হ্যাভ বিন সেইং, এই ধরনের যদি কোনো টেন্সে থাকে তাহলে আমরা, অর্থাৎ প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমরা রিপোর্টেড স্পিচ যেটা ইনভার্টেড কমার ভেতরে আছে তার যে টেন্সের পরিবর্তনের নিয়ম শিখেছিলাম সেই নিয়ম আর কাজে লাগবে না, যা আছে তাই বসে যাবে, রিপিট হয়ে যাবে, কপি পেস্ট হয়ে যাবে। বোঝা গেছে? যেমন টেন্সে আছে সেই টেন্সে হবে, আনচেঞ্জড অবস্থায় থাকবে। ক্লিয়ার? তাহলে রুল নাম্বার 3 তে যাচ্ছে, মুভ করছি। রুল নাম্বার 3 তে দেখছি রিপোর্টেড স্পিচ কোনটা আমরা জানি,
the actual words of the speaker whenever is kept within inverted comma, যখন বক্তার অবিকল মুখের ভাষাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে রেখে রিপ্রেজেন্ট করছি সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ যদি কাকে সিগনিফাই করে, যদি এটা সিগনিফাই করে বা ইমপ্লাই করে, কাকে ইমপ্লাইজ করে না কোনো ইউনিভার্সাল ফ্যাক্ট বা ট্রুথ। ইউনিভার্সাল ফ্যাক্ট বা ট্রুথ সম্পর্কে আইডিয়া আছে তো না নেই? যেগুলো কি বিশ্বজনীন ব্যাপার বিষয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দা সান রাইজেস ইন দা ইস্ট, তাই না? বিভিন্ন ধরনের যে আমাদের প্রভাব, প্রচলিত প্রভাব আছে না, প্রচলিত প্রভাব, প্রচলিত কথা যেগুলো চিরাচরিত ভাবে চলে এসছে আমাদের সমাজে, কি বলা হয়? যেমন কি বলা হয় একটা বলো প্রভাব কোনগুলো? নো পেইন নো গেইন, কষ্ট না করলে কেষ্ট মেলে না, বলে না? নো পেইন নো গেইন, নো পেইন নো গেইন, অর্থাৎ কষ্ট যদি না করো কেষ্ট মেলে না, কষ্ট না করলে কেষ্ট। কেষ্ট মানে কি? কৃষ্ণকে বলছে যে কেউ যদি ঈশ্বরের আরাধনা করে, উপাসক হয়, তাহলে সে যদি কষ্ট না করে, অর্থাৎ সাধন ভোজন, তাই না, ব্রহ্মচার্য যদি পালন না করে, তাহলে সে কৃষ্ণর দেখা পাবে না, তাই না? এটাই বলছে। তাহলে সেরকম, অর্থাৎ আমরা যদি সাফল্য চাই তাহলে আমাদের কষ্ট না করলে তো পাবো না। তাহলে এইগুলো কি প্রবাদ বাক্য, প্রচলিত কথা, তাই না? নো পেইন নো গেইন, বুঝা গেছে? নো পেইন নো গেইন, সেরকম প্রবাদ বাক্য যেগুলো প্রচলিত প্রভাব, সেই সমস্ত যদি কোনো বিষয়কে ইমপ্লাই করে বা ইঙ্গিত দেয়। ইউনিভার্সাল ফ্যাক্ট আর কি হ্যাবিচুয়াল ট্রুথ বা ফ্যাক্ট। হ্যাবিটস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি কোনো ব্যক্তির যখন নিত্য নৈমিত্তিক কার্যধারাকে সে ব্যক্ত করে, যেমন কি সে নিয়মিত ভাবে করে। যেমন কি আমি যদি বলি আমি প্রতিদিন সকাল 4টের সময় ঘুম থেকে উঠি, হ্যাঁ, দিয়ে আমি কি করি, ধরো পূজা অর্চনা করি বা ধ্যান করি, তাহলে এটা কি হবে? এটা আমার প্রতিদিনকার কাজ, আমার ডেইলি রুটিন বলতে পারো, হ্যাবিট বলতে পারো। এই ধরনের হ্যাবিটকে যদি রিপ্রেজেন্ট করা হয় বা বোঝায়, তাহলে কিন্তু কোনো স্পিচের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হয় না। কি বললাম? 3টে জিনিস বললাম। কাকে? যদি রিপোর্টেড স্পিচ কাকে ইঙ্গিত করে, কাকে বোঝায়? রিপোর্টেড স্পিচের মাধ্যমে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ, কোন এই ইউনিভার্সাল ট্রুথের মধ্যেও প্রভাব গুলো চলে আসে, যাই হোক কোনো প্রভাব, প্রচলিত আমাদের প্রবাদ, এবং তার সঙ্গে যদি হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্টস, হ্যাবিচুয়াল অভ্যাসগত কোনো ক্রিয়াকে ব্যক্ত করা হয় অতীতের বা বর্তমানের, তাহলে কিন্তু আমরা সেখানে রিপোর্টেড স্পিচের যে টেন্স রয়েছে তার কোনো পরিবর্তন করি না। কিরকম আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইনে যারা আছে বুঝতে পেরেছো কি বলেছি? মিউট করা আছে মনে করে। যাই হোক, দেখো কি বললাম তাহলে? রিপোর্টেড স্পিচ, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব হয়েছিল, প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স। এবারে কি শিখছি? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আচ্ছা, ইফ দিয়ে দেই, ইফ reported speech is reported speech implies মানে ইঙ্গিত দেয় বা ব্যক্ত করে। implies, if the reported speech implies any কাকে? universal truth, আর কাকে বললাম? প্রভাব, প্রবাদ বাক্য, and habitual facts, then তাহলে the tense of the reported speech
does not remains লিখে দাও, remains unchanged, remains unchanged. If reported speech implies any universal truth, proverb and habitual fact, the tense of the reported speech remains unchanged. অপরিবর্তিত অবস্থায় থেকে যায়, remains unchanged. কখন না ইউনিভার্সাল ট্রুথ, প্রভার্ব আর হ্যাবিচুয়াল ফ্যাক্টস কে যদি ইমপ্লাই করে কে না রিপোর্টেড স্পিচ, কে রিপোর্ট ইমপ্লাই করে রিপোর্টেড স্পিচ। বোঝা গেছে? দেখাচ্ছি দেখো কিভাবে, এক্সাম্পল দেখো। He said oil floats on water. তাহলে চেঞ্জ হবে, তাহলে কি হবে? He said that কি হবে? oil floats on water. ক্লিয়ার? যেমন ছিল তেমন বসে যায়, oil floats on water। কারণ কি তেল জলে ভাসে, এটা কি ইউনিভার্সাল ফ্যাক্ট, তাই না? যেখানেই যাই, যে দেশেই যাই না কেন, যেখানে যাই না কেন, যদি if we pour oil on water, it definitely will float on water, এটা জলের উপরে ভাসবে। ক্লিয়ার? হয়েছে? এই পর্যন্ত। নেক্সট হচ্ছে যেটা আমাদের এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল তাহলে, ঠিক আছে? এবারে আমরা সবাই জানি এই ন্যারেশনে কি হয়, ডাইরেক্ট ন্যারেশনে যে কিছু ওয়ার্ড আছে, কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো কি নিয়ারনেস, আমাদের কাছের জায়গাকে, কাছের সময়কে নির্দেশ করে। যেমন জানো নাও, নাও মানে কি এই মুহূর্তে, নাও থাকলে এটা আমাদের কাছের এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি নাও। এই নাউটা কি হয়, ওয়ার্ড অফ নিয়ারনেস সবসময় কি ফারনেস চলে যায়, ফারনেস হয়ে যায়। যেমন কি দূরে চলে যায়, যেমন নাও থাকলে কি হবে, এখন থাকলে তখন হয়ে যাবে, দেন হয়ে যাবে, নাও দেন। টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে তার আরো পেছনে দিয়ে দেওয়া হবে, দ্য প্রিভিয়াস ডে, দ্য লাস্ট ডে, দ্য ডে বিফোর টুডে। এইভাবে আমরা এগুলোকে চেঞ্জ করি, এগুলো সমস্ত বইতে পাওয়া যায়,
আমরা এগুলো পরে আলোচনা করছি, খুব একটা অসুবিধা নেই কিছু। নেক্সট যেটা দেখো, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এই পর্যন্ত শিখলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস আমাদের কমপ্লিট, আর কিছু নেই। বোঝা গেছে? তাহলে দেখো আমি দুটো ন্যারেশন দিচ্ছি, তোমরা নিজেরাই করো, দিয়ে আমাকে বলো। দেখো সবাই পারবে, কোনো অসুবিধা নেই, আমি সেরকম ভাবে দিচ্ছি। দেখো, one, the teacher said, the teacher said to the students, the teacher said to the students, you are not studying, you are not studying attentively, you are not studying attentively। শিক্ষক ছাত্রদেরকে বললেন, কি বলেন? যে ইউ আর নট স্টাডিং অ্যাটেন্টিভলি, তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করছো না। নাম্বার 2, আবার দিলাম, the teacher said to me, inverted comma, you were absent yesterday, you were absent yesterday। কিভাবে করবো দেখো, তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেট টু থাকলে টোল্ড, আর এটা আমাদের তাহলে দুই জায়গাতে সেট টু দেওয়া আছে, তাহলে নিজেরা চেঞ্জ করো, তাড়াতাড়ি করো, মুখে মুখে করা যায়, কোনো সমস্যা নেই। সেট টু আছে, তাহলে সেট টুর বদলে টোল্ড হবে, কুইকলি করো। অনলাইনে যারা আছো, পড়া হয়ে গেলে বলতে পারো, হ্যাঁ, অসুবিধা নেই। এগুলো করে দেবো স্যার, বলো। এগুলো করে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে আমাকে বলো। ঠিক আছে। ইয়েস্টারডে আমি করাইনি এই চেঞ্জটা। ইয়েস্টারডে থাকলে কি বললাম, দা প্রিভিয়াস ডে, PREVIOUS, দা প্রিভিয়াস ডে করে দিতে পারো, অথবা দা লাস্ট ডে করতে পারো, দা ডে বিফোর টুডে করতে পারো। স্যার বলবো? দেখি তোমাদের কি হয়েছে কি? হ্যাঁ বলতে পারো, অসুবিধা নেই, বলো। একটা হচ্ছে the teacher told the students that they were not studying attentively। আচ্ছা, সঞ্জু কি বলছে? সঞ্জু বলছে দেখে নাও তোমরা, সঞ্জু বলছে কি, যে এর অ্যান্সারটা যেটা হচ্ছে, এটা তোমরা কপি করেছো তো, সেন্টেন্স কপি হয়েছে তো, এই মানে কোশ্চেন গুলো কপি করেছো তো, করা হয়নি? ও বলছে একের দাগের অ্যান্সারটা বলছে, একের দাগের অ্যান্সার বলছে ও। তোমরা দেখো তোমাদের কারো হয়েছে কিনা, মিলেছে কিনা দেখো। ও বলছে the teacher said, the teacher told his students, the students that, এখন কি করেছো, ইউটাকে কি করেছো? Sir, they were not আচ্ছা, they were not studying attentively, তাই তো? they were not studying attentively। তোমরা কি এরকম হয়েছে? দেখো
হয়েছে এরকম? অ্যাটেন্টিভলি তো যেমন আছে অ্যাডভার্ব, ওটা কি হবে? ওটা কিছু না, ওটা মনোযোগ সহকারে, ওটা মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি যেমন আছে তেমন। হয়েছে কি? তাই তো নাকি? দেখো আমরা কি শিখেছি নিয়মে, আমি যার থাকলে ওয়াজ হয়, তাহলে ইউ মানে তোমরা, তোমরা থেকে তারা হয়ে যাবে, তারা মানে দে, দের পাশে কি হয়? আর হয়, তাহলে কি হবে? আরটা পাস্ট টেন্সে গেলে কি হবে? ওয়্যার হয়ে যাবে। তাহলে আমি যার থাকলে ওয়াজ ওয়্যার, দের পাশে ওয়াজ নিশ্চয়ই বসে না, কি বসে? ওয়্যার বসে, দে ওয়্যার হয়ে যাবে। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে ওয়্যার নট স্টাডিং অ্যাটেনশন। দুইয়েরটা কি হবে? তাহলে দ্য টিচার সেড টু মি ইউ আর অ্যাবসেন্ট ইয়েস্টারডে। স্যার বলবো এটা? আচ্ছা হ্যাঁ, আচ্ছা অনন্যা বলো। The teacher told me I was absent the previous day. তো বলবো বলো, ওই একই হয়েছে তো নাকি? শুনেছে তো? না, আমার আলাদা হয়েছে। কি হয়েছে বলো? The teacher told me that I had been absent the last day. আই হ্যাড বিন, অনন্যা কি বলছিলে? আরেকবার বলো। লিখেছি the teacher told me that I was absent the previous day. না, আই ছিল, তার মানে তুমি কোনো চেঞ্জ করলে না তো, তাহলে শুধু ইউ ছিল, ওয়্যার হয়েছিল, আই ছিল, তুমি ওয়াচ করে দিলে। আমরা কি তাই শিখেছি? স্যার এখানে তো মি বলা আছে, মি বলা আছে, মি মানে তো আমি। হ্যাঁ, আমি, আমাকে বলেছে, এবার আমি তো প্রনাউন চেঞ্জ করছি, আমার টেন্সটা কি? এখানে ওয়াজ ওয়্যার আছে তো, তাহলে সেই ওয়াজ ওয়্যার আছে মানে তোমাকে চেঞ্জ করে আমার নিয়মে কি শিখেছি? আমাকে হ্যাড বিন করতেই হবে, তাই নয় কি? আই থাক আর যাই থাক না কেন, আমাদেরকে তো ভার্বটা চেঞ্জ করে কোথায় নিয়ে যেতে হবে? হ্যাড বিন করতে হবে তো, তাই তো নাকি? তাহলে সেই অনুযায়ী আমাদের ওয়্যারটা কি হবে? আই হ্যাড বিন হয়ে যাবে না? তাই তো নাকি অনন্যা? হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা মিস্টেক হয়ে ঠিক গেছে। আছে। কি তোমরা কি করেছো তো নাকি? বোঝা গেল? তাহলে এখানে এই ইয়েসটা যেটা একটা অ্যাডভার্ব আছে, এটা সময়কে করছে, তার জন্য সময়কে যেহেতু রেফার করছে, এখানে ইয়েসটা যেটা দা প্রিভিয়াস ডে। এগুলো আমরা বইতেও আছে, আমি ধীরে ধীরে আবার কপি করে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এই রুলসটা হয়েছে। দেখো, এটার অ্যান্সার কি হচ্ছে? দ্য টিচার told me that I had been absent. I had been absent the previous day. The previous day. Okay. আচ্ছা, এগুলো ইজি আছে, আমি ওটা তো একটা বক্সের মতো থাকবে, ওটা কোনো অসুবিধা নেই, ওটা চার আমি করে দিচ্ছি, ওটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস হচ্ছে এই, আর কিছু নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবারে যেটা আমাদের সবচেয়ে সমস্যা, সবচেয়ে প্রবলেম যেটা ফেস করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে কি বলতো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি ওই সেন্টেন্সটা আজকে শুরু করে দিচ্ছি, যদি সময় আছে, তারপরে তাহলে তোমরা অনেকটা বেশি পরিমাণে করতে পারবে প্র্যাকটিসটা। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবেন। দেখো, একটু মনোযোগ সহকারে শুনবে, এটা একটু একটু ডিফিকাল্ট, এটা সবার কাছে সমস্যা হয়। কি করবো আমরা তাহলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবো। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? কোয়েশ্চেন, তাই না? কোয়েশ্চেন কত ধরনের হয়? দুই ধরনের হয়ে থাকে। বুঝা গেছে? কত ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। কি কোশ্চেন? ডাব্লিউএইচ কোশ্চেন। কোশ্চেন করার নিয়মটা যদি জানতে পারো তাহলে খুব ইজি হয়। দেখো, আমরা আলোচনা করছি কোশ্চেন কিভাবে করা হয়। কোশ্চেনের ধরনগুলো জানলে আমরা সহজে করতে পারবো। যেমন দেখো, আমি কয়েকটা কোশ্চেন লিখছি, দেখো ভালো করে। হ্যাঁ, কোশ্চেন দেখো। এক,
আমরা প্রথম কোশ্চেন করি, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করবে? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম, এই একটা কোশ্চেন। ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম। পরে একটা কোশ্চেন করছি, ডু ইউ ডু ইউ লাভ ইটিং ডু ইউ লাভ ইটিং ম্যাঙ্গোস or mango? Do you love eating mango? তুমি কি আম খেতে ভালোবাসো? আবার একটা দেখো, আর ইউ আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ এ স্টুডেন্ট অফ দিস ইনস্টিটিউশন? Are you a student of this institution? Next then, have you eaten the apple? তুমি কি আপেলটা খেয়েছো? দেখো এইভাবে আমরা দেখতে গিয়ে দেখলাম, দেখো আমি এখানে একটাতে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করেছি আর বাদ বাকিতে সব ইয়েস নো কোশ্চেন, এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। ঠিক আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? হু, উই, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ, এই ধরনের যে ওয়ার্ড গুলো দিয়ে শুরু হয় সেগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এবারে দেখো আমি কিসের জন্য এটা শেখাচ্ছি তোমাদেরকে, লিখলাম বোর্ডে, আমি এটা দেখার জন্য। আমি শুধু রুলস লেখালে তোমাদের কাছে এটা আরো সমস্যা হয়ে যাবে। তোমাদেরকে জানতে হবে যে এইগুলো কি নিয়মে তৈরি হয়েছে, কোশ্চেন কিভাবে তৈরি করা হয়েছে, তার যদি স্টেটমেন্টটা আমরা না জানতে পারি কোথা থেকে এই কোশ্চেনটা তৈরি হলো, তাহলে আমরা করতে পারবো যত শিখি। ঠিক আছে, এইবারে দেখো এর স্টেটমেন্টটা কি, এর আড়ালে স্টেটমেন্টটা কি লুকিয়ে আছে আমাদেরকে সেটা জানতে হবে। দেখো এক এক করে করছি। দেখো এর ভেতরে লুকিয়ে আছে কি, হোয়াট ইজ ইয়োর নেম, তাই তো? এর ভেতরে স্টেটমেন্ট কি লুকিয়ে আছে? এর ভেতরে স্টেটমেন্ট লুকিয়ে আছে কি, মাই নেম ইজ ড্যাশ, আমার নাম যাই হোক, ধরো মাই নেম ইজ, এটা আমি একটা আন্দাজে দিয়ে দিলাম, মাই নেম ইজ রবি। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার স্টেটমেন্ট, এইখান থেকে এই কোশ্চেনটা বানানো হয়েছে। পরেটা দেখো, বলছে ডু ইউ লাভ ইটিং ম্যাঙ্গো, তাহলে এর পেছনে স্টেটমেন্ট কি লুকিয়ে আছে? এর পেছনে স্টেটমেন্ট লুকিয়ে আছে, কপি করবে, হ্যাঁ, এর পেছনে স্টেটমেন্ট লুকিয়ে আছে আই লাভ ইটিং ম্যাঙ্গো, আই লাভ ইটিং ম্যাঙ্গো। নাম্বার 3 তে, আর ইউ এ স্টুডেন্ট অফ দিস ইনস্টিটিউশন, তাহলে অ্যান্সার কি হবে? I am a student, I am a student of this institution. I am a student of this institution. Number 3. Number 4 এ কি রয়েছে? নাম্বার 4 এ রয়েছে হ্যাভ ইউ ইটেন দ্য অ্যাপল, তাহলে বলো তো এর স্টেটমেন্ট কি? আমি তো 3টে করলাম, 4 নম্বর এটা বলবো, হ্যাভ ইউ ইটেন দ্য অ্যাপল, এর স্টেটমেন্টটা কি হবে বলো? কি হবে? আই হ্যাভ ইটেন দ্য apple, I have eaten the apple, I have eaten the apple. Have you eaten the apple? Yes, I have eaten the apple. বোঝা গেছে? দেখো লিখে নাও, কপি করে নাও, আমি বোঝাতে সুবিধা হবে তাহলে।
কপি করতে থাকো। পড়াশোনা অনেক রকম পদ্ধতিতে হয়, আমি যেটা শেখাচ্ছি যাতে সমস্যা থাকলেও তোমরা নিজের কনসেপ্টে কাজটা করতে পারো, বুঝা গেছে? দেখো, ফলো করতে থাকো। আমি যেভাবে করছি বোঝা গেছে? 4টে তো বললাম, আমি 5 নম্বরে একটা সেন্টেন্স লিখছি, তোমাদের মধ্যে কে বলতে পারো আমাকে বলবে, ঠিক আছে? দেখো, দেখো 5 নম্বরে একটা সেন্টেন্স, এখানে আমি কোশ্চেন করছি, হাউ লং। হাউ লং মানে কতক্ষণ, তাই না? কতক্ষণ এরকম নাকি না, খ দন্তে হবে তো নাকি? আচ্ছা, কতক্ষণ, তাই না? তাহলে হাউ লং, কতক্ষণ। হাউ লং হ্যাভ ইউ বিন, হাউ লং হ্যাভ ইউ বিন প্লেইং, হাউ লং হ্যাভ ইউ বিন প্লেইং হিয়ার। তুমি এখানে কতক্ষণ খেলা করছো, তাহলে এর স্টেটমেন্টটা কি হবে বলো? এক এক করে বলো তো, তুমি বলো, তুই বলো কি হবে, বসে বসেই বলো, অসুবিধা নেই। এখানে এরকম আছে যে তুমি কতক্ষণ খেলা করছো, তুমি তাহলে উত্তরটা কি দিতে পারবে? বাংলায় বলো যে আমি তোমাকে জিজ্ঞাসা তুমি কতক্ষণ এখানে খেলছো, তাহলে এর স্টেটমেন্টটা কি আছে এর পেছনে? তাহলে তুমি কি উত্তর দেবে? তোমাকে যদি বলি যে তুমি ধরো বললে 1 ঘন্টা ধরে খেলছো, তাহলে এটা উত্তরটা কি দেবে? যে হাউ লং হ্যাভ ইউ বিন প্লেইং হিয়ার, তুমি উত্তর কি দেবে? তাহলে কি হবে? আমি এখানে 1 ঘন্টা ধরে খেলছি, এটাই উত্তর আমি দিতে পারি। একটা সাপোজ তুমি একটা উত্তর দেবে তো যে আমি 1 ঘন্টা ধরে খেলছি, তাহলে এখানে ইংলিশটা কি হবে? তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন প্লেইং, তাহলে এর স্টেটমেন্টটা কি? তাহলে আই হ্যাভ বিন প্লেইং হিয়ার, আই হ্যাভ বিন প্লেইং হিয়ার পর্যন্ত লিখলে হবে, অথবা কতক্ষণ লিখছি যদি চাও তুমি দিতে পারো। সাপোজ আমি দিলাম কি, আই হ্যাভ বিন প্লেইং, আই হ্যাভ বিন প্লেইং হিয়ার ফর 1 আওয়ার, আমি দিয়ে দিলাম ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে খেলছি। তাহলে এইটার থেকে স্টেটমেন্ট হলো এইটা, বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এইগুলো থেকে স্টেটমেন্ট বোঝা যাচ্ছে তো না যাচ্ছে না? বোঝা গেছে কি? যে দুটোতে সমস্যা হয় আমি আবার আসছি। দেখো, এই পর্যন্ত কপি হয়েছে? কপি হয়েছে না হয়নি বলো? যতক্ষণ না এটা বলতে পারছো আমি ন্যারেশন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অ্যান্সার করাই তোমরা পারবে। এই দেখো আবার দিচ্ছি, দেখো ধরো বললাম হাউ আর ইউ, হাউ আর ইউ গোয়িং, হাউ আর ইউ গোয়িং টু কলকাতা, তুমি কিভাবে কলকাতা যাচ্ছ? তাহলে তুমি অ্যান্সার কি দেবে? স্টেটমেন্ট কি হবে? আমি বাসে করে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, অটোয় করে যাচ্ছি, যাই হোক তো বলবো। তাহলে আমি যাচ্ছি ইংলিশ কি হয়ে যাবে? আই অ্যাম, বা তুমি ইউ দিয়ে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি বলতে পারো? ইউ দিয়েও বলতে পারো, ইউ আর গোয়িং, বা আই দিলে কি হবে? অ্যাম গোয়িং, তাই না? ইউ আর গোয়িং টু কলকাতা। এবার যেটা তুমি উত্তর দেবে বাই ট্রেন, এটাই হবে তার স্টেটমেন্ট। বোঝা গেছে না যায়নি? আচ্ছা, কেউ যদি বলে কোশ্চেন এটাই করে, shall will you meet me today, আজকে আমার সঙ্গে দেখা করবে আজকে? will you meet me today, তাহলে কি হবে বলো? বলতে থাকো তাড়াতাড়ি, তুই তাড়াতাড়ি বলো, আমি এখনো রুলসে ঢুকিনি। হ্যাঁ, এটা এইটাই হচ্ছে মেন ফান্ডা। এইটা যার মাথায় পরিষ্কার হয়ে যাবে সে 1 মিনিটে ডাইরেক্ট টু ইনডাইরেক্টের ইন্টারোগেটিভ সেন্টেন্সে সলভ করতে পারে। সেকেন্ড কোশ্চেন, উইল ইউ মিট মি টুডে, তাহলে কি লিখবো? সাবজেক্ট কে ইউ, তাহলে ইউ মানে তোমাকে বলছি, তাহলে তুমি যখন বলবে কি বলবে? আমি বলবে, এই জন্য আমি বলছিলাম, ইউ বললেও অসুবিধা নেই। তাহলে আই উইল, অথবা শ্যালও দিতে পারো, আই উইল বা আই শ্যাল মিট
মি মানে তখন আবার ঘুরে এটা ইউ হয়ে যাবে, আই শ্যাল মিট ইউ টুডে। বোঝা গেছে না যায়নি? তাহলে দেখো সাবজেক্টের আগে যখন কোনো অক্সিলারি ভার্ব লাগছে তাকে সাবজেক্টকে আগে করে তারপরে অক্সিলারি ভার্বটা লিখছি, তারপরে মেইন লিখছি। না বোঝা যাচ্ছে না বলো? দেখো এই যে অক্সিলারি ভার্ব, এই ভার্ব গুলো তার পরে সাবজেক্ট আছে, তার আগে যে অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে, এই সাবজেক্টটাকে আগে নিয়ে অক্সিলারি ভার্বটাকে তারপরে করে দিচ্ছি। দেখো আর কিছু নেই, আগে ছিল এইটা, তারপরে এইটা আগে করে দিয়েছি, তারপরে যা আছে লিখে দিয়েছি। এই চোখের আন্দাজে করা যায়, আমার গ্রামার কোনো মাথায় নেওয়ার দরকার নেই, চোখের আন্দাজে করছি। দেখো আমি কি বলছি, হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ সিন দ্য লায়ন, তুমি কি লায়নটি দেখলে বা দেখেছো? তাহলে কি হবে বলো বলো, বলতে পারো কি হবে তাহলে? এখানে একই সিস্টেম, এটা আন্দাজে। দেখো এমনি দেখতে পাচ্ছি হ্যাভ আছে প্রথমে, সাবজেক্ট কে ইউ, তাহলে ইউ মানে কি হবে? তাহলে এইটা সাবজেক্টটা আমি হয়ে প্রথমে চলে আসলো, তারপরে আই, আই পাশে কি হয়? হ্যাভ হয় না হ্যাভ হয়? হ্যাভ হয়। তাহলে এইটা আবার বসে গেল, আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন দ্য লায়ন। বোঝাতে পারলাম? ধরো বললাম আর ইউ, আর ইউ ইটিং, আর ইউ ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ? তাহলে কি বলবে তুমি? বলো ইউটা ইউ নিতে পারো, ইউ প্রথমে, ওটা তো প্রনাউনের চেঞ্জ আমরা পরেও করতে পারবো, ইউ। তাহলে কি হবে? আর ইটিং, ইউ আর ইটিং রাইস। বোঝা গেছে না যায়নি এখনো পর্যন্ত? তাহলে যেগুলো স্যার এখানে ইউর বদলে আইও তো দিতে পারি। হ্যাঁ আমি তো বলছি তো, অসুবিধা নেই, ওটা আমরা ন্যারেশনে যেহেতু প্রোনাউনের চেঞ্জটা শিখবো, তার জন্য আমরা প্রথমে এইটুকু অন্তত শিখতে পারি, ওটা আমরা নিয়ম অনুযায়ী শিখবো বলে। আচ্ছা ঠিক আছে। তাহলে কি হবে? ইউ আর ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, তাহলে অ্যান্সার কি হবে? ইউ আর ইটিং রাইস, অথবা আই অ্যাম ইটিং রাইস, একই কথা। আই থাকলে অ্যাম, ইউ থাকলে আর। বোঝা গিয়েছে না যায়নি? এই এই যতগুলো আমি করলাম এগুলো খুবই সহজ, যে দুটোতে সমস্যা হয় এখন আমি সেখানে আসি, আগে সহজটা এইটা বুঝতে পারছো কিনা দেখার ব্যাপার। ঠিক আছে, দেখো আমি আরো 5টা দিচ্ছি, নিজেরাই বলবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলবে, কনফিডেন্টলি অ্যান্সার করো, ঘাবড়ে ভয়ে বসে রাখলাম না। একটু সিম্পল, দেখো একদম চোখের আন্দাজে, আমি কোনো গ্রামার মুখস্থ করাচ্ছি না, চোখের আন্দাজে হচ্ছে। দেখো আবার বলছি, দেখো where are you going, where are you going, তোমাকে জিজ্ঞাসা করছি where are you going, তাহলে তার অ্যান্সার কি লিখবে? I am, I, এটা ইউটাকে আই করতে পারো, অথবা তুমি চাইলে ভয় লাগলে ইউ ও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তাই ইউ থাকলে কি চেঞ্জ হচ্ছে না? তাহলে ইউ আর গোয়িং টু কলকাতা। অথবা কি করবে, যদি আই করে না তাহলে কি হবে? আই এম, যা আছে গোয়িং টু কলকাতা, এটা ওটা ধরে নিচ্ছি যে আমরা কলকাতা যাচ্ছি। বোঝা গেছে না যায়নি? বোঝা গিয়েছে না যায়নি? এইটুকু কাজ করতে হবে, না হলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। দেখ আর একটা দিচ্ছি, দেখো were they swimming, were they swimming in the river, were they swimming in the river, তারা কি নদীতে সাঁতার কাটছিল? কি লিখবে বলো? যা আছে শুধু দেটাকে সামনে করে দেবে, অ্যান্সার হয়ে গেল। তাহলে কি হবে? they were swimming in the river, আচ্ছা এইটুকু কাজ কিন্তু করতে হবে, মানে পরীক্ষা এরকম দেখতে পাবে, কোশ্চেনে এরকম দেয়া থাকবে, মানে কোশ্চেন গুলো তো দেয়া থাকবে, আমি কোশ্চেন গুলোকে তাই পরিচয় করালাম যে এইরকম কোশ্চেন হয়। এবারে দেখো যে দুটো কোশ্চেনের সমস্যা হবে সেটা কি দেখাচ্ছি, কিরকম দেখো। এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, আমি উল্লেখ করছি, তোমরা না জানলেও অসুবিধা নেই। ইনডিফিনাইট টেন্স কি করব না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কোশ্চেন হয় কিরকম হয়,
ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করছে, কি করছে, হোয়ার, ভালো করে ফলো করবে, ডু ইউ, এইখানে একটু সেন্স কাজে লাগে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তোমরা উত্তর কি দাও, আই লিভ, যেখানে বাস করি সেই জায়গায় অ্যাড দিয়ে বা অমুক দিয়ে জায়গার গ্রামের নামটা বলি, তাই না, লিভ অ্যাট অমুক জায়গাতে, হ্যাঁ, লিভ অ্যাট রায়নগর, লিভ অ্যাট জয়নগর, না লিভ অ্যাট বারাইপুর, এরকম বলি আমরা, তাই না, গ্রামের নাম বলি। তাহলে এখানে দেখো, এই যে যখন ডু দিয়ে কোশ্চেন থাকবে তখন শুধু সিম্পলি ভার্বের 1 নম্বর ফর্মটা যেমন আছে বসে যাবে, ডুটা বাদ হয়ে যাবে। দেখো হোয়ার ডু ইউ লিভ, তাহলে কি বলবো, আই লিভ, আই লিভ, আই লিভ, কোথায় বাস করো, যদি লিখতে চাও লিখবে আই লিভ অ্যাট, তাহলে আমি কি বললাম, আই লিভ অ্যাট, আর বললাম রায়নগর, আই লিভ অ্যাট রায়নগর, বোঝা গেল। ডু দিয়ে থাকলে যেমন 1 নম্বর ফর্ম আছে 1 নম্বর ফর্ম বসে যাবে, এইটুকু মনে রাখতে হবে, ডু দিয়ে থাকলে মেন ভার্বের 1 নম্বর ফর্ম বসবে আর এই ডুটা বাদ হয়ে যাবে, বোঝাতে পারলাম, এইটুকু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা। আর একটা কি সমস্যা কোথায় হয়, যেগুলো সমস্যা হয়, দেখো আরেকটা সমস্যা, যদি কোশ্চেনটা এরকম থাকে, হোয়াট, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু ফর ইয়োর লিভিং, লিভিং তোমার জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য তুমি কি করো, হোয়াট, দেখো দুটো ডু আছে, এখানে ডু ছিল তারপরে ভার্ব ছিল, তাই না, তাহলে এখানেও দুটো ভার্ব কি, একটা হচ্ছে ডু কোশ্চেন করার জন্য ডু, আবার মেন ভার্বটাও ওই লিভের বদলে ডু, ডু মানে এখানে করা, এই ডু মানে করানো, এটা হচ্ছে কোশ্চেন তৈরি করার জন্য এখানে লাগবে, এটা ফরম্যাট, আর এই ডুটার মানে কি করা, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, তাহলে কি হবে, একটা ডু বাদ চলে যাবে, তারপরে সাবজেক্টের উপরে ডু বসে, এখানে ডু যেহেতু মেন ভার্ব তাহলে সেটাই বসে, বোঝা গেল। তাহলে কি হবে, আই ডু, আই ডু, যেটা করো সেটা যদি এরকম থাকে, আই ডু, আই ডু ফর ইয়োর লিভিং আছে, তাহলে আই ডু যেটা করি সেটা, আর না হলে সেই কাজের নামটাও হয়ে যায়, এটা কোশ্চেনের কথা বলছি, মানে এখানে পরীক্ষায় থাকলে এরকমই থাকবে, যদি তোমাকে অ্যান্সার বলে তখন কি করবে, যে আই আই টিচ মাই স্টুডেন্ট ফর লিভিং, বুঝা গেছে, মানে 1 নম্বর ফর্মে থাকবে, মানে কথাটা হচ্ছে কি, এটা আমি বোঝানোর জন্য বললাম, তার মানে কি সেই ভার্বের 1 নম্বর ফর্ম, ডু থাকলে শুধু মেন ভার্বের 1 নম্বর ফর্মটাই বসে, ঠিক আছে। 2 নম্বর দেখো, এইটুকু মনে রাখতে হবে। আর একটা থাকে কি, যদি দেখো হোয়াট ডাচ, হোয়াট ডাচ সি ইট, কি হবে তখন, যখন ডাচ দিয়ে থাকবে, ডু থাকলে ভার্বের 1 নম্বর ফর্ম বসে যায়, যদি ডাচ থাকে তাহলে কি হবে, সি আর ভার্বের সঙ্গে এই ডাচের যে এসটা আছে সেই এসটা চলে আসবে, কি হবে তাহলে, সি ইটস, বোঝা গেল, এই যে এসটা এখানে চলে, সি ইটস রাইস ফর লাঞ্চ, লাঞ্চ এসে ভাত খায়, সি ইটস রাইস ফর লাঞ্চ, ক্লিয়ার। তাহলে দুটো জিনিস, ডু থাকলে কি হবে, ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, আর যদি ডাচ থাকে ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, তার সঙ্গে এসটা অ্যাড হয়ে যাবে, এস বাই এস অ্যাড হয়ে যাবে, বোঝা গেল। এই দুটো সিনারিও তোমাকে মনে রাখতেই হবে, হ্যাঁ, ক্লিয়ার। আর একটা দেখুন, ওকে, নেক্সট দেখ, নাম্বার, এই প্রেজেন্ট ইনডিফিনিট পরে যদি এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, কি হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট, শুধু উল্লেখ করলাম, কিরকম কোশ্চেন দেখো, হোয়ার ডিড ইউ গো, তুই কোথায় গিয়েছিলে, তাহলে কোশ্চেন কি দিয়ে হয়েছে, ডিড দিয়ে, যখন ডিড দিয়ে কোশ্চেন হবে
তারপরে ভার্বের দেখবে সবসময় 1 নম্বর ফর্ম থাকে, ঠিক আছে। কিন্তু আমার অ্যান্সারটা দেওয়ার জন্য তখন কিন্তু হয়ে যাবে কি আই, এটা তখন কি হয়ে যাবে ওয়েন্ট হয়ে যাবে, তখন চলে যাবে কোথায় 2 নম্বর ফর্মে চলে যাবে, আর ওই ডিড বাদ হয়ে যাবে। তাহলে আই ওয়েন্ট কি হয়ে গেল, আই ওয়েন্ট। তারপর যেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতায় গিয়ে বললাম কমপ্লিট করার জন্য আই ওয়েন্ট টু কলকাতা, বোঝা গেল। তাহলে কানেকশন এ হয়ে গেছে মনে হচ্ছে না, এসে আরে কি আই ওয়েন্ট টু কলকাতা, বোঝা গেল। তাহলে ডিড দিয়ে যদি কোশ্চেন থাকে, ডিড দিয়ে কোশ্চেন থাকলে যে ভার্বের 1 নম্বর ফর্মটা কি হবে, সাবজেক্টের পরে 2 নম্বর ফর্ম হয়ে অ্যাসার্টিভ হবে, স্টেটমেন্টে পরিণত হবে। আই ওয়েন্ট টু কলকাতা, আই ডিড ছিল হয়ে গেল কি আই ডিড গো ছিল, গো 1 নম্বর ফর্মটা পরিবর্তিত হয়ে কোথায় গেল, ওয়েন্ট 2 নম্বর ফর্মে চলে গেল। ঠিক একই রকম ভাবে যদি এটা থাকতো কি হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু, তখন কি হবে, তাহলে সেই ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করা, ঠিক আছে। তখন আই ডিড, তার মানে কি ভার্বের 2 নম্বর, বোঝা গেল। এই তাহলে ডিড থাকলে ভার্বের 1 নম্বর ফর্মটা চেঞ্জ হয়ে 2 নম্বর ফর্মে ব্যবহার করা হবে, বোঝা গেল। এইবারে দেখো পরীক্ষায় কিভাবে কোশ্চেন থাকে। দেখো এই পর্যন্ত আমরা কি করলাম, ইন্টারোগেটিভ করলাম আর অ্যাসার্টিভ করলাম, তাই তো। ইন্টারোগেটিভের কোনো নিয়ম শিখিয়েছি আমি, এখন কোনো নিয়ম শিখাই, শুধু বাক্যগুলো চিনিয়ে দিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে থাকে, তার থেকে স্টেটমেন্ট কিভাবে যায়, ঠিক আছে। দেখো পরীক্ষা একটা পড়েছিল কোশ্চেন, আমি সেই কোশ্চেন দেখাচ্ছি, তোমরা পাচ্ছি কিনা, চাকরির পরীক্ষাতে এসেছিল, আমি সেই পরীক্ষার একটা কোশ্চেন দেখাচ্ছি। দেখো যেটাই বলেছিলাম সেটাই, দেখো she said to the girl, she said to the girl, did you do this, দেখো ভালো করে, she said to the girl, she said to the girl, যে কোশ্চেনে কি বলছে, did you do this, did you do this, এইটা দেয়া আছে, যেটা বললাম যে ডিড দিয়ে আবার did you do this। দেখো তাহলে কিভাবে করবো এটা, এই সেট টু আগে অ্যাসার্টিভে থাকলে আমরা কি করেছিলাম, সেট টু থাকলে টোল্ড করতাম, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন থাকবে তখন কি করব না, এটাকে কয়েকটা রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হয়। সেই ভার্বগুলো কি কি, মানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কে কে হয় দেখে নাও। রিপোর্টিং ভার্ব কি কি হয়, এক হচ্ছে আস্ক, এক হচ্ছে এনকোয়ার, এনকোয়ার অফ, 3 হচ্ছে ওয়ান্ট টু নো, এটসেট্রা, মূলত এইগুলো ব্যবহার করা হয়, বোঝা গেল। ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভে তো সেড আর টোল্ড না, তাহলে আস্ক, এনকোয়ার অফ, ওয়ান্ট টু নো। তাহলে এখানে কি করব, সি সেড টু দা গার্ল, কি করব বলো, তাহলে সি যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমাকে আমি প্রেজেন্ট টেন্সে লিখেছি, এগুলো হবে কি তাহলে পাস্ট টেন্সে যাবে, আস্কড, ওয়ান্টেড টু নো, এনকোয়ারড অফ, পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে সি আস্কড, কাকে জিজ্ঞাসা করেছিল, দা গার্ল। দেখো অ্যাসার্টিভ শিখলে পর পর সব একই জিনিস, তাহলে সি আস্কড দা গার্ল, সে মেয়েটিকে জিজ্ঞাসা করবে। এরপরে আমরা কি করতাম গো, কনজাংশন দিয়ে জুড়তাম না, কি কনজাংশন দিতাম, দ্যাট, দ্যাট দিতাম না। তাহলে যেখানে দ্যাট দিতাম, স্টেপ বাই স্টেপ আসবে, এগুলো মুখস্থ করার কিছু ব্যাপার না। ওখানে দ্যাট দিয়ে জোড়া শিখেছিলাম, যে এখানে যেহেতু কোশ্চেন আছে ওখানে আর দ্যাট দেবো না, ওখানে কি দেবো না, ইফ দেবো অথবা হোয়েদার দেবো, কি দেবো, ইফ
অথবা ওয়েদার, WHETHER, ওয়েদার, ইফ অথবা ওয়েদার। আচ্ছা, এটা কপি হয়েছে, রিপোর্টিং ভার্ব গুলো করে নিয়েছো তো সবাই অনলাইনে যারা আছো? আর হ্যাঁ স্যার। স্কোয়ার অফ, ওয়ান টু নো, এটসেট্রা, এই তিনটে রিপোর্টিং ভার্ব জেনারেলি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, আগে দ্যাট দিয়ে জুড়েছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দিয়ে জুড়লাম, ইফ অথবা ওয়েদার। কখন জুড়লাম, যখন WH ওয়ার্ড নেই, কিন্তু এখানে দেখো শুধু ডিড দিয়ে আছে। WH ওয়ার্ড আছে, হু আছে, হোয়াট আছে, হোয়ার আছে, হোয়েন আছে, হাউ আছে, আছে কি? কিছু নেই। তখন কিন্তু ইফ বা ওয়েদার দিয়ে জুড়লাম, ওয়েদার দিয়ে জুড়ে দিলাম। খেয়াল করো ভালো করে, হ্যাঁ। তাহলে কি দিয়ে জুড়লাম, ইফ বা ওয়েদার। বুঝা গেছে? তাহলে যেখানে দ্যাট দিচ্ছিলাম, জিজ্ঞাসা চিহ্ন থাকলে মনে করবে যদি ইয়েস নো কোশ্চেন হয়, যেখানে WH ওয়ার্ড নেই সেখানে ইফ বা ওয়েদার দিয়ে দিবে। তারপরে কি করবো, সাবজেক্ট। এই গার্ল বলতে, ইউ বলতে কাকে বোঝাচ্ছে? মেয়েটিকে, বুঝলে? এটা আমি শেখাচ্ছি এক্ষুনি। তাহলে ইউটা থেকে কি হয়ে যাবে না, এই গার্ল বলতে এই মেয়েটাকে বোঝাচ্ছে। তাহলে মেয়ে হচ্ছে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেয়েদের ক্ষেত্রে কি হবে, সি ব্যবহার করি না আমরা। হ্যাঁ, কোনো মেয়ের নাম বলে তারপরে কি বলি, সি বলি। তাহলে এখানেও কি হবে, তাহলে ইউটা সি হয়ে যাবে, সি। এবারে তোমাদের যেটা করার কাজ, তাহলে কি ডিড ইউ ডু ছিল, এটাকে স্টেটমেন্ট করলে কি হবে, আগে সেটা ডিফাইন করতে হবে। সি ডু দিস হয়, ডিড থাকলে কি বলেছিলাম, 2 নম্বর ফর্ম বসে বলেছিলাম না। তাহলে সি, আর এটা তো ভার, তাহলে এর 2 নম্বর কি, সেই ডিড। তাহলে হয়ে যাবে কি, সি ডিড ডি, তাই না? কি হবে, সি ডিড ডি, সি ডিড ডি। ভালো করে দেখো, তাহলে অ্যাসার্টিভ কি হবে, সি ডিড ডি, এইটুকু করতে হবে। এইবারে আবার নিয়মে চলে যাই। ডিড থাকলে আমি ন্যারেশন চেঞ্জে কি বলেছিলাম, এইবারে মনে রাখার ব্যাপার। ডিড থাকলে কি করতে বলেছিলাম, ডিড থাকলে কি করতে বলেছিলাম, হ্যাড বসাতে বলেছিলাম। তারপরে কি দিয়েছিলাম, 3 নম্বর ফর্ম। তাহলে এখানে ভার্ব কোনটা, ডিডি ভার্ব। তাহলে ডিডের 3 নম্বর ফর্ম কি, ডান। ক্লিয়ার? তাহলে কি হবে, সি হ্যাড, 3 নম্বর ফর্মে তাহলে কি হয়ে যাবে, আবার ডান হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখানে অ্যান্সার হবে কি, সি হ্যাড ডান, সি হ্যাড ডান। আবার এই দিস থাকলে চেঞ্জ হয়, যে ওয়ার্ডে চেঞ্জ বললাম, ওই চেঞ্জ অনুযায়ী করতে হবে। তাহলে সি হ্যাড ডান, দিস থেকে কি হয়ে যায়, দ্যাট হয়ে যায়। বুঝলে? দিস থাকলে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে দ্যাট হয়ে যায়। বোঝা গেল কি, কিভাবে বললাম, বোঝা গেছে? তাহলে বলো তো, এইটা কে করতে পারবে বলো এবারে। দ্য ম্যান, the man said to me, said to me, কি বললো, ম্যান কি বললো, the man said to me, what is your name, what is your name, এটা আমি করিয়েছিলাম। তাহলে your name, তাহলে কিভাবে চেঞ্জ করবো বলো, কে বলতে পারবে? এইবারে আর একটা কথা বলেছি, যখন এটা কি WH ওয়ার্ড আছে না, যখন WH ওয়ার্ড থাকবে তখন কিন্তু আর কোনো ইফ বা ওয়েদার লাগবে না। ওই রিপোর্টিং ভার্ব বসানোর পরে, অবজেক্ট বসানোর পরে ওই ওয়ার্ডটা ওই জায়গায় বসে থাকে, পরে এটা অ্যাসার্টিভ করে বলবো, চেঞ্জ করতেই করে। বলো, কে পারবে বলো? বলবো। হ্যাঁ বলো। The man asked me what my name was. হোয়াট মাই নেম, কি বলছো, What? ওয়াজ না ওয়্যার বলছো? What? ওয়াজ। ও বলছে অ্যান্সার, বলছে আমাদের অনলাইনে একজন রয়েছে তোমাদের ক্লাসমেট, সে বলছে অ্যান্সার, বলছে দ্য ম্যান সেড টু থাকলে কি বললাম, আস্কড। তাহলে দ্য ম্যান আস্কড মি, এই যে WH ওয়ার্ড যেমন আছে বসে যাবে হোয়াট, দ্য ম্যান আস্কড মি হোয়াট। এবারে দেখো, এখানে ইউর নেমটা কি করেছিলাম, কি করেছিলাম, মাই নেম ইজ করেছিলাম না, মনে পড়েছে, মাই নেম। তাহলে হোয়াট ইজ ইউর নেম না মাই নেম, ইউর নেমটা কি হয়ে যাবে, মাই, হোয়াট মাই নেম, তারপরে ইজ, মাই নেম ইজ দিয়ে রবি বলেছিলাম, তাই না, মাই নেম ইজ রবি। তাহলে কি হবে, এখানে মাই নেম, তাহলে ইজ থাকলে কি হয়, চেঞ্জ হয়ে ওয়াজ ওয়ার হয়ে যায়। তাহলে মাই নেম একটা সিঙ্গুলার, একটাই নাম তো, তাহলে তার পাশে কি হবে, মাই নেম ওয়াজ। ওর পরে কি আর কিছু আছে, নেই, মানে আমার ফুল স্টপ হয়ে, কোশ্চেন ছিল হয়ে গেল ফুল স্টপ। বোঝাতে পারলাম?
আর এই যে জিনিসটা মানে কোশ্চেন আর স্টেটমেন্ট এটাতে যে শিখে নেবে বুঝে নেবে যে এগুলো অটোমেটিক, ইফ ওয়েটার এটা কোনো ম্যাটার নয়, এগুলো এমনি মনে থেকে যাবে। ওটা একদিন দুদিন 10টা 12টা করলে 15টা করলে মনে থেকে যাবে। কিন্তু এই যে অ্যাসার্টিভে যাওয়াটা ওইখানে ঘাবড়ে যায় ছেলেমেয়েরা, যে কিভাবে যাবো, কোথাও আবার কি লেখা শুরু করবো, এখানে কনফিউজ, কি লিখবো, কিভাবে লেখা শুরু করবো, এখানে কনফিউজ করবে। হ্যাঁ, তাহলে এই সেন্সটা যদি পরিষ্কার থাকে কোনো ম্যাটার করে না। নেক্সট দেখো আরেকটা দিচ্ছি, যেগুলো তোমাদেরকে জিজ্ঞেস করা হয় সবসময়, যা কেউ জিজ্ঞাসা করলো কি বললো, দ্য ম্যান said to me, কি বলো, where do you live, বলো কি বলতে পারো। The man said to me, where do you live, তুমি কোথায় বাস করো। বলো, তাহলে ইউ লিভ থাকলে হোয়ার ডু ইউ লিভ বললে কি বলেছি, ডু থাকলে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, তাই না? তাহলে আমরা সাজাবো কিভাবে, আই লিভ এট দক্ষিণ বারাসত, তাহলে আমরা সাজাবো সেই অনুযায়ী। এবার টেন্সে আমি কি বলেছিলাম, যদি রিপোর্টেড স্পিচে ভার্ব যদি 1 নম্বর ফর্ম থাকে তাহলে কোথায় চলে যাই, 2 নম্বর ফর্মে চলে যাই, লিখেছিলাম না? তাহলে লিভটা কত নম্বর ফর্মে আছে, 1 নম্বর ফর্মে আছে। তাহলে 2 নম্বর করলে কি হবে, এর সঙ্গে শুধু ডি অ্যাড হয়ে যাবে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে, কে বলতে বলো, অঙ্কুর বলতে পারবে? স্যার বলবো? হ্যাঁ বলো বলো। The man asked me where I lived. লিভ পাস্ট টেন্সে চলে যায়, 2 নম্বর ফর্মে নিয়ে যেতে হবে ভার্বটাকে। দেখো তাহলে আমাদের হবে কি, সেড টু হয়ে যাবে কি আস্কড, তাই না? দ্য ম্যান আস্কড মি, তাহলে সেড টু কি হয়ে গেল, মি আস্কড হয়ে গেল, আস্কড মি। ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, বসাবো হোয়ার, ইউটা কি হবে, আই, মি আছে ওই জন্য 1 নম্বর ফর্মে সাবজেক্ট হলে আই হয়ে যাবে, আই। এবার কি আই লিভ, ডু তো বাদ যাবে, আমি গুণিত চিহ্ন দিয়ে দিয়েছিলাম ক্রস মার্ক, তাহলে আই লিভ, আর 1 নম্বর যেহেতু রয়েছে তাহলে ভার্ব চলে যাবে কোথায়, 2 নম্বরে, টেন্স অনুযায়ী 1 নম্বর ফর্ম থাকলে 2 নম্বরে যাবে, আমি টেন্সের চেঞ্জে শিখিয়ে দিয়েছি। তাহলে আই লিভ, হোয়ার আই লিভ, আর কিছু নেই, তাহলে জিজ্ঞাসা চিহ্নটা ফুল স্টপ হয়ে যাবে। তাহলে হোয়ার আই লিভ, তাহলে ম্যান আস্কড মি হোয়ার আই লিভ, লোকটি আমি যে কোথায় বাস করি জিজ্ঞাসা করেছিলাম, লোকটি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কোথায় বাস করি, বা জিজ্ঞাসা করেছিলেন আমি কোথায় বাস করি। বোঝা গেল? আর যদি অন্য টেন্স গুলো থাকে এগুলো তো খুবই সহজ, কেউ ধরো তোমার জিজ্ঞাসা করছে, দেখো এগুলো কত সহজে পারবে। দেখো, দ্য ম্যান সেড টু মি, আর ইউ প্লেইং ক্রিকেট, কি হবে বলো, তাড়াতাড়ি বলো। তাহলে কি হবে, বলতে থাকো মুখে মুখে, থামবে কেন? দ্য ম্যান আস্কড মি, কি হবে, ডাব্লিউএইচ নেই, তাহলে কি হবে, ইফ, তাহলে সাবজেক্ট কে ইউ, তাহলে মি আছে তার মানে কি আমি, তাহলে ইফ আই, তাহলে আই পাশে আমি যার থাকলে কি হয়ে যায়, I was playing cricket. ওয়াজ হয়ে যাবে, আই অ্যাম প্লেইং, তাহলে কি হয়ে যাবে, আই পাস্ট টেন্সে গেলে কি হবে, আমি যার থাকলে ওয়াজ ওয়্যার, তাহলে আই ওয়াজ প্লেইং ক্রিকেট, বোঝা গেল? এই হচ্ছে কনসেপ্ট। তাহলে রুলস হিসেবে কি, তুমি বলছো স্যার আমাকে রুলস লেখান, তাহলে রুলস লেখানোর কথা যদি আমি বলি একটু মুখে বলে নেই, তাহলে রুলস কি, এই ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কি রুলস হচ্ছে, 1 নম্বর রুলস হচ্ছে আমরা কি শিখলাম না, রিপোর্টিং ভার্ব, যেগুলো রিপোর্টিং ভার্ব কি লিখবো, ওয়ান্টেড টু নো, আস্কড, এনকোয়ার, টক, যে কোনো একটা ব্যবহার করবো, যেমন দেখবো সেরকম ভাবে। বোঝা গেল?
2 নম্বর কি না কোশ্চেন দেখবো, কোশ্চেনটা কোন ধরনের কোশ্চেন দেখবো, ইয়েস নো কোশ্চেন আর WH ওয়ার্ড। WH ওয়ার্ড হলে WH ওয়ার্ডটা কি করব বসিয়ে দেবো কনজাংশন হিসেবে। তারপরে কি করব ইন্টারোগেটিভ সেন্টেন্স কে অ্যাসার্টিভ করব, মানে স্টেটমেন্ট করে নেব। এটা মনে রাখার জন্য স্টেটমেন্ট করব। এবং ভার্বের টেন্স যেমন চেঞ্জ হয়, তাহলে টেন্সটা চেঞ্জ করতে গেলে এই ডু ডিড এগুলো থাকলে তো ঘাবড়ে যাব। এই কারণে কি করব আগে অ্যাসার্টিভটা করে নিচ্ছি। যেমন কি হোয়ার ডু ইউ লিভ, তাহলে আই লিভ, তাহলে পাঁচে 1 নম্বর হয়েছে, তাহলে যেতে হবে আমাকে 2 নম্বরে, না হলে তো হবে না। তাহলে আই লিভ, হোয়ার আই লিভ। বুঝা গেছে? তাহলে কি হবে কোশ্চেনটা কি করে দেবো সবসময় স্টেটমেন্ট করে দেবো। আর টেন্সের পরিবর্তন তো আগে শিখেছি, পরিবর্তন করব। আর শেষে কি হবে every questions in interrogative sentence or every questions in direct speech will be changed into assertive sentence or statement। মানে কি কোশ্চেন মার্ক ছিল, শেষে কি হবে ন্যারেশন চেঞ্জ হয়ে গেলে কি হবে সবসময় যেন ফুল স্টপ ব্যবহার। আর কোন নিয়ম আছে? নিয়ম কি বললাম তাহলে? রিপোর্টিং ভার্ব, wanted to know, asked, inquired of। দ্বিতীয় কথা কি WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড ব্যবহার করব, রিপোর্টিং ভার্ব ব্যবহার করার পরে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড, আর না থাকলে if or whether ব্যবহার করব। তারপর কি করব ইন্টারোগেটিভ সেন্টেন্স কে অ্যাসার্টিভ করে দেব, শেষে ফুল স্টপ। এই হচ্ছে নিয়ম। কোন বইতেও যদি তুমি ফলো করো দেখবে এই কথাগুলোই লেখা আছে, রুলস হিসেবে এই কথাগুলোই লেখা আছে, আর কিছু না। আর সেটা আমি প্র্যাকটিক্যালি আগে তোমাদেরকে কি করলাম কনসেপ্টটা ক্লিয়ার করালাম যে কিভাবে আমরা চটপট করে চেঞ্জ করছি। আমাদের তাহলে এই সেন্সটা পরিষ্কার যে কিভাবে কোশ্চেনটাকে অ্যাসার্টিভ করে দিচ্ছি সেকেন্ডের মাধ্যমে। চোখে পড়বে সঙ্গে সঙ্গে কোশ্চেনটা স্টেটমেন্ট হয়ে যাবে, তারপর টেন্সটা চেঞ্জ করে দিচ্ছি। ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা আরো 5টা প্র্যাকটিস করে নিচ্ছি তাড়াতাড়ি। দেখো যেহেতু এটা গুরুত্বপূর্ণ রুল, একটা খুব ভাইটাল, এটাতে সবার সমস্যা আসে, এই কারণে আমরা আরেকটু প্র্যাকটিস করে নিই। দেখা যাক। The passenger আচ্ছা ভালো লিখছে না। The passenger said to me। প্যাসেঞ্জারটি আমাকে, একজন যাত্রীটি আমাকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? when will the next train come? When will the next train come? এই যে জিনিসগুলো আছে না, শ্যাল, উইল, এটা আমি দেইনি, শ্যাল, উইল, ক্যান এগুলো থাকলে সবসময় এর পাস্ট ফর্মে চলে যাবে। যাই হোক, তাহলে এইটা দেওয়া হয়েছে। তাহলে বলো তো এটা কি হবে? বলো, অনলাইনে কেউ থাকলে বলতে পারো। অঙ্কুর বলো, অসীম রয়েছে, যে পারো বলতে পারো, অসুবিধা নেই। প্যাসেঞ্জার সেড টু মি, প্যাসেঞ্জার আমাকে, যাত্রী আমাকে বললেন, when will the next train come? কখন পরবর্তী ট্রেনটি আসবে? বলো। চেঞ্জ করো, সাউথ থেকে চেঞ্জ করো, স্টেপ বাই স্টেপ যেরকম বলেছি ধাপে ধাপে এগো। বলো। তাহলে প্রথম কাজ কি? সেট টু করতে থাকো। সেট টু থাকলে আস্কড, অথবা এখানে যেহেতু ট্রেনের কথা বলছে না, তাহলে কি অনুসন্ধান করছে বলে না, অনুসন্ধান, ট্রেনের কি বলে অনুসন্ধান অফিস, তার মানে কি খোঁজ খবর নিচ্ছে, সেরকমও বলতে পারো অনুসন্ধান করছে আমার কাছে, সেটা অসুবিধা। আস্ক দিলেও ভুল নয়, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে? দ্য প্যাসেঞ্জার কি করলেন? সেড টু আস্কড মি, অথবা এনকোয়ার্ড অফ মি, আমার কাছ থেকে খোঁজ খবর নিলেন, এরকমও করতে পারি। তাহলে কি করবো? দ্য প্যাসেঞ্জার, বলতে থাকো, দ্য প্যাসেঞ্জার asked me। WH ওয়ার্ড রয়েছে, তাহলে WH ওয়ার্ড বসিয়ে দেবো when। তাহলে সাবজেক্ট কে এখানে দ্য নেক্সট ট্রেন, পরবর্তী ট্রেনটি, এটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে দ্য নেক্সট ট্রেন উইল কাম, অ্যাসার্টিভ করলে, স্টেটমেন্ট করলে কি হবে? দ্য নেক্সট ট্রেন উইল কাম, তাই তো, উইল কাম এইভাবে হবে। when the next train will come, পরবর্তী ট্রেনটি কখন আসবে। তাহলে দ্য সাবজেক্ট কে দ্য নেক্সট ট্রেন লিখবো, দ্য নেক্সট
নেক্সট ট্রেন, বুঝছে? উইল কাম। এবার বললাম কি ক্যান, ক্যান, শ্যাল, উইল, ক্যান, এগুলো যদি থাকে, মে, এই মোডাল ভার্ব গুলো যদি থাকে সেগুলো কি হয়, সেগুলোর কি হয়, তার একটা পাস্ট ফর্ম থাকে, কন্ডিশনাল পাস্ট বলা, সেই পাস্টে নিয়ে চলে যাবে। তাহলে ট্রেন উইলটা কি হয়ে যাবে তাহলে, উড, উড। আর কাম করতে পারো, আবার বইতে গো থাকতে পারে, কাম থাকলে চেঞ্জ হয়ে গো হয়, কামটা কাম রাখতে পারো অথবা গো হয়ে যাবে, তাহলে উড গো। তাহলে নেক্সট কি হবে, শেষে when the next train would go অথবা when the next train would come, দুভাবেই থাকতে পারে পরীক্ষাতে। the passenger asked me when the next train would come। বোঝা গেছে কিভাবে করলাম? নেক্সট দেখো আরেকটা দেখো, the neighbor, the neighbor said to the man, প্রতিবেশী আরেকজন মানুষকে, আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, when did you buy মানে ক্রয় করেছেন, when did you buy this car, when did you buy this car, আপনি কখন এই গাড়িটা কিনেছিলেন। the neighbor said to the man, neighbor প্রতিবেশী ম্যান ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন, when did you buy this car। তোমরা সবাই করো কিন্তু এটা প্রত্যেকেই করো, যে এক এক করে অ্যান্সার বলবে, আমি শুনবো। the neighbor said to the প্রতিবেশী, হ্যাঁ বলো। The neighbor asked the man when he got that car. He got that car. আচ্ছা শুনেছি। আচ্ছা ও বলছে, ঠিক আছে, সঞ্জু বলছে যে the neighbor asked the man, ঠিক আছে, তোমরা শুনে নিতে পারো। the neighbor asked the man, কি বলছে না, asked the man when he, বাইটাকে সেকেন্ড ফর্মে বলছে bought, when he bought the car, এটা বলেছে। এবার তোমরা কে কি বলেছো, তোমরা কি বলবে, বলো। বলো ভয় পাওয়ার কিছু নেই, ভয়ের কি আছে এখানে, ভয়, হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা করতে হবে, অসুবিধা নেই। করেছো কি, হয়েছে, বলো দেখি শুনি, ভয় পাওয়ার কিছু নেই এখানে, বলো। হি বট দ্যাট কার বলছে, হি বট দ্যাট কার, তাই তো, তুমি কি করেছো বলো। ইউটা এবার সাবজেক্ট ইউটা কি করেছে, হি করেছে তো, হি হবে, লোকটাকে বোঝাচ্ছে, ম্যানটাকে, তাহলে হি হবে when he বলছো বট করে দেবো, তাই তো, বাই এর সেকেন্ড ফর্ম বট। আচ্ছা তুমিও তাই করেছো, তাই তো, তুমি করেছো বলো। he had bought that car, তো আপনি করেছেন কি, করা হয়েছে। ও বলছে হ্যাড বট বলছে, ঠিক আছে, আমাদের সঞ্জু বলছে অনলাইনে আছে, ও বলছে ও বট বলছে, তোমরাও তিনজনে সবাই বট বলছো, ও হ্যাড বট বলেছে। ও কি কোনো ভুল কনসেপ্ট করেছে মনে হচ্ছে, তোমরা একটু বিচার করতে পারো, অ্যানালিসিস করতে পারো, ও কি তাহলে ভুল বলছে মনে হচ্ছে। না স্যার সরি, ডিড থাকলে হ্যাড হবে।
আমার রুলসে কি শিখিয়েছি আমি, যে অ্যাসার্টিভ তো করবো, ঠিক আছে অ্যাসার্টিভ করলাম, কিন্তু আমরা বলেছি কি যদি আমরা বাক্যের মধ্যে ডিড দেখতে পাই তাহলে সেই ভার্বের আমরা কি সিকোয়েন্সে কি রাখবো, কি ক্রোনোলজি মেনটেন করব, হ্যাড এবং ভার্বের 3 নম্বর ফর্ম। বলেছি না যে ডিড থাকলে সে অ্যাসার্টিভ সেন্টেন্স হোক আর ইন্টারোগেটিভ হোক, আমাদের ডিড থাকলে কি আনবো, ডিড থাকলে হ্যাড এবং যে মেন ভার্ব থাকবে তার 3 নম্বর ফর্ম বা থার্ড ফর্ম ব্যবহার করবো, তাই না? এটাই শিখেছি। তাহলে তোমাদের ভুল হচ্ছিল, তাই না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, দ্য নেইবার said, the neighbor said টা কি হয়ে যাবে তাহলে, asked the man, ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলো, asked the man কি জিজ্ঞাসা করেছিল, WH ওয়ার্ড রয়েছে when, তাই না? WH ওয়ার্ড বসবে, আবার did you buy আছে, তাহলে হয়ে যাবে কি did you buy, তাহলে did you buy this car, তাহলে you অ্যাকচুয়ালি তোমাদের কথা অনুযায়ী কি ওটা অ্যাসার্টিভে নিয়ে গেলে you bought the car, ঠিক আছে, you bought the car। আর যখন 2 নম্বরে চলে গেল তখন তোমাকে অ্যাকচুয়ালি ওই ডিড এর কনসেপ্ট থেকে করে নিতে পারো যে ডিড ব্যবহার করা থাকলে আমাকে হ্যাড আনতে হবে, দিয়ে মেন ভার্বের 3 নম্বর ফর্মে নিয়ে নিতে হবে, ঠিক আছে? আর না হলে আরো একটা মনে রাখতে পারো যে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে সেখানে থেকেও তোমাকে হ্যাড এবং ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া হবে, তাহলে ওটা দুদিক থেকে ম্যাচিং হয়ে যাবে না। আমি আর বলিনি সেরকম ভাবে, কিন্তু আমি শিখিয়েছি ডিড যদি থাকে তোমাকে হ্যাড আনতে হবে, ঠিক আছে? ডিড দেখতে পেয়েছো, তাহলে সাবজেক্ট হ্যাড ভার্বে 3 নম্বর, তাহলে কি হয়ে যাবে when, ম্যানের ইউর বদলে হি, আর ডিডের বদলে তাহলে হ্যাড আসবে, আর মেন ভার্ব কি বাই, তার 3 নম্বর ফর্মে চলে গেলে বট হয়ে যাবে। এনি বট দ্যাট, দিসটা চেঞ্জ হয়ে দ্যাট হয়, যেমন কার রয়েছে, এবং শেষে অবশ্যই ফুল স্টপ হয়, তাহলে কি হবে, দ্য নেইবার আস্কড দ্য ম্যান when he had bought that car, ক্লিয়ার? এই ইন্টারোগেটিভটা যদি শিখে নিতে পারো, বাদ বাকি যেগুলো আছে সেগুলো 8 ঘন্টা 40 মিনিটের কাজ, মানে বাদ বাকি গুলো হয়ে যাবে। বাদ বাকি আমাদের আর 3-4টে রুলস আছে, ওগুলো খুবই ইজি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সটা জাস্ট খুবই সহজ। ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারলে তোমরা এক কথায় বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে? যেমন দেখো, তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল। ইম্পারেটিভটা আমি জাস্ট একটু হয়তো 5 মিনিট হয়েছে, আর 5টা মিনিট থাকছি। হ্যাঁ, তোমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা করে নিচ্ছি, খুবই সহজ, দেখে নাও। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স বা অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্স দেখে নাও। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো যেগুলো আদেশ, অনুরোধ, তাই না? এই ধরনের বাক্য, যেমন কি ডু ইট নাও, এটা এক্ষুনি করো, বলে না স্যারেরা, এক্ষুনি করো এটা, তাহলে ডু ইট নাও, এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? আবার দেখো গো দেয়ার, ওখানে যাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর কি ডোন্ট রান ইন দা সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, বলে না? আবার অনেকে কি করে, রিকোয়েস্ট করে, প্লিজ সিট ডাউন, দয়া করে বসে পড়ো, এগুলো বলে তো। এগুলো কি আদেশ, অনুরোধ, এই ধরনের বাক্য না? দেখো এগুলো সবগুলোই ধরো বললাম, আমি ধরে নিলাম রবি সেট, ঠিক আছে? রবি সেট, রবি সেট, রবি সেট, রবি সেট, ঠিক আছে? তাহলে কটা বাক্য দিয়েছি? 1 2 3 4, 1 2 3 4, 4টে বাক্য এইরকম দেয়া আছে। রবি সেট ডোন্ট ডু ইট নাও, রবি সেট গো দেয়ার, রবি সেট ডোন্ট রান ইন দ্য সান, রবি সেট প্লিজ সিট ডাউন, ঠিক আছে? তাহলে এর ন্যারেশন কিভাবে করবো দেখো। এই সেট রিপোর্টিং ভার্ব,
রিপোর্টিং ভার্ব তোমাকে দেখে বুঝতে হবে যে কাউকে অর্ডার করা হচ্ছে, তাহলে তোমাকে অর্ডার করে দিতে হবে। যেমন প্লিজ আছে মানে কি রিকোয়েস্ট করা, অনুরোধ করা, তাই না? তাহলে রিকোয়েস্ট করবে, ঠিক আছে? যেমন দেখো তাহলে প্লিজ থাকলে রিকোয়েস্ট করে দেবো, আর নাহলে অর্ডার করবো। কাউকে যদি মনে হয় উপদেশ দেওয়া আছে তাহলে বলবো কি অ্যাডভাইস। বুঝা গেছে? ডোন্ট রান ইন দা সান, অর্ডার অর্ডার করতে পারো। আর যদি তোমার মনে হয় যে আমি বুঝতে পারছি না কোনটা নেবো, এখানে অর্ডার দিচ্ছে কি উপদেশ দিচ্ছে বুঝতে পারছি না, তাহলে তুমি সেফ সাইডে থাকার জন্য টোল্ড করে দিতে পারো, ঠিক আছে? টোল্ড করে দিলে হয়ে যাবে। তাহলে তুমি প্লিজ আছে টোল্ড করলে ঠিক নয়, সেটা প্লিজ আছে মানে সেটা তো অনুরোধ বোঝাচ্ছে, মানে রিকোয়েস্ট করতে হবে। কপি হয়েছে কি? গোটা কি হবে বলতে? ওটা যে কোনো একটা করলে হবে, কোনো অসুবিধা নেই। তুমি অর্ডার করতে পারো, এমনি টোল্ড করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওগুলো লিখতে হবে না, ওগুলো এমনি ধীরে ধীরে বোঝা যাবে, ঠিক আছে? যেমন গো আছে তাহলে আমি টোল্ড করে দিলে হয়ে যাবে, ওখানে দেয়া থাকবে তো অপশনে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 4টে কপি হয়েছে। দেখো এর অ্যান্সার কিভাবে করবে, দেখো ডু ইট নাও আছে তো, হ্যাঁ? তাহলে আমি করলাম কি রবি, দেখো কিভাবে করছি, করা দেখে বোঝাবে। রবি টোল্ড, ঠিক আছে? অথবা রবি অর্ডার, ঠিক আছে? কি আছে? ডু আছে, ওটা কি ভার্ব, তার আগে টু বসিয়ে লিখে দেবো, টু ডু। ইট নাউন থাকলে দেন হয়ে যায়, শুধু নাউন থাকলে দেন হয়ে যাবে, এটা মনে রাখবে, নাউন থাকলে দেন। তাহলে কিছু চেঞ্জ খুব একটা কিছু করেছি, সেট ছিল রবি টোল্ড বা অর্ডার করেছি, দিয়ে টু দিয়ে যা ভার্বটা ছিল তার আগে টু বসিয়ে দিয়েছি, দিয়ে শেষে যেটুকু চেঞ্জ করা যায় সেটা চেঞ্জ করে দিয়েছি। পরেরটা তাহলে কি, পরেরটা কি ছিল বলো বলো? গো দেয়ার, তাই তো? তাহলে রবি সেট, তাহলে কি করবো? রবি টোল্ড টু গো দেয়ার, কিছু চেঞ্জ করলাম, পরেরটা দেখো ডোন্ট আছে না, তাহলে এটা তো এরকম ডু নট রান, তাহলে ডু রান থাকলে কি হতো? তাহলে রান যদি বলতে রান, শুধু রান থাকতো, এখানে দেয়নি, বলছে ডোন্ট রান, দৌড়িও না, তার মানে নেগেটিভ করা আছে, তখন কি হবে? রবি রবি টোল্ড নট টু, দিয়ে এই ডুটা বাদ চলে যাবে, তাহলে নট টু, তাহলে এই ডোন্টটা পুরো বাদ গিয়ে ভার্বের আগে নট টু চলে আসে, নট টু রান। তাহলে রবি টোল্ড নট টু রান ইন দ্য সান। আর এগুলো তো এমনি উঠে যাবে সবাই, এগুলো তো ইনভার্টেড কমাটা মাত্র উঠে যাবে। তাহলে রবি টোল্ড নট টু রান ইন দ্য সান, ক্লিয়ার? তাহলে এটা প্লিজ আছে, তাহলে এক্ষেত্রে তোমার কি করতে হবে? এখানে করবে রবি রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, তাহলে এই প্লিজটা বাদ যাবে, টু সিট ডাউন, রবি রিকোয়েস্টেড টু সিট ডাউন, বুঝা গেল? রবি রিকোয়েস্টেড টু সিট ডাউন। তাহলে এখানে শুধু মনে রাখার বিষয় কি, তাহলে রিপোর্টিং ভার্বটা কি হচ্ছে আমরা কি দেখলাম? একটা হচ্ছে অর্ডার, রিকোয়েস্টেড, আর কি বললাম? এমনি টোল্ড, উপদেশ দেওয়া বোঝালে আমি অ্যাডভাইসও করতে পারি, কিন্তু যদি আমার মনে হয় যে প্লিজ প্লিজ কথাটা নেই, কিন্তু আমি কনফিউজ যে অর্ডার বসা নেবো না টোল্ড নেবো, অ্যাডভাইস নেবো, সেক্ষেত্রে টোল্ড নিতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? একদম টোল্ড বসিয়ে নিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার পরীক্ষায় আমাদের অপশন থাকবে, আমাদের তো আর কোষে দেখাতে হবে না, হাতে সলভ করে, সেক্ষেত্রে অপশনের সঙ্গে ম্যাচিং করলে পরপর আমরা খুঁজে পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে নারেশন আর অন্য কিছু থাকে না, এই জাস্ট এগুলো। সময় লাগবে, ধীরে ধীরে অবস্থা শিখতে হবে, কিন্তু অ্যাটেন্ড করতে হবে, ইংলিশ কন্টিনিউ করতে চায় না, এটাই সমস্যা। লেগে থাকবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবে, দেখবে খুবই বোঝা গেছে। তাহলে এই পর্যন্ত থাকলো আজকে ক্লাস। তোমরা এই শেড গুলো দেওয়া আছে, এবারে পর্ব 3টে নিয়ম হয়ে গেছে, আর 2-3টে, এবারে শেড দিলে তোমরা কন্টিনিউ যখন প্র্যাকটিস করতে থাকবে জিনিসগুলো ক্লিয়ার হবে, এবার যখন অসুবিধা হবে তখন আবার
ক্লাসে এসে ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে? তাহলে এই ন্যারেশন প্রায় হয়ে গেছে, আর একটা ক্লাস করালে আমাদের ন্যারেশন কমপ্লিট হয়ে যাবে। এবারে যেগুলো বেসিক কিছু কিছু ছোট ছোট জিনিস আছে সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ আমরা আবার নোট ডাউন করাতে থাকবো, প্র্যাকটিসও করাতে থাকবো, সেগুলো ইনফরমেশন বক্সের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে, হ্যাভ এ নাইস ডে। ওকে।